হ্যালো, আসসালামু আলাইকুম। আরএমএচ কেমন আছেন আপনারা সবাই? আরএমএচের সকল সদস্যরা এইচএসসি 27, ইভেনচুয়ালি এইচএসসি 26, ইচ অ্যান্ড এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই? ভালো আছেন? তাইলে আবারও চলে আসছি সেই আগের কথা। টাইম মতো সব কিছু তোমার কি হতে থাকবে, এটাই জীবন। এবং হচ্ছে তোমার আজকে জটিল সংখ্যা লেকচার 3 হওয়ার কথা। আমরা অলরেডি লেকচার 1 আর লেকচার 2 করে ফেলছি। আই হোপ আপনারা সবাই সেই দুইটা লেকচার করে ফেলছেন এবং সেই দুইটা লেকচার শেষে আজকে হচ্ছে যে লেকচার 3, দুইটা লেকচারে অনেক অনেক বেসিক পড়াইছি, অনেক কিছু পড়াইছি। আমার মনে হয় সব কিছু আপনারা দেখতে পাইছেন। দেখি সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যান। দেখি কোথায় কোথায় সবাই কোথায়? এই যে, আরে স্যার আপনি যদি ফিজিক্সের গ্রুপে কেন শেয়ার দেন, কি বলে এগুলা? স্যার কেমন আছেন? এই যে রেদওয়ান্স মাত্র এইচএসসির পেজ থেকে লাইভ আসছি, সব কিছু ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নাই। দেখি একটু তাড়াতাড়ি সবাই আপনারা চলে আসেন তো। প্রীতম কেমন আছেন স্যার? এই যে জয়েন করে ফেলতেছে। উবায়দা ওয়ালাইকুম আসসালাম। তামান্না সাদিয়া ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু তাড়াতাড়ি চলে আসেন। দিন রাত ক্লাস ক্লাস নিতে হবে, প্রচুর ক্লাস নিতে হবে এবং এটাই হচ্ছে জীবনের নিয়ম। দেখি আমি একটু সব কিছু ঠিকঠাক আছে নাকি। হ্যাঁ, সব কিছু তো ঠিকঠাক আছে মনে হচ্ছে এবং লাইভও ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে। ক্লাস ক্লাস নিতে হবে, প্রচুর ক্লাস নিতে হবে এবং ইয়েস, সব কিছু ফাইনালি ঠিকঠাক আছে। সো সবাই একটু তাড়াতাড়ি দেখেন, আজকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট ক্লাস। স্যার ফিজিক্সের গ্রুপে শেয়ার দিছেন। কি ফিজিক্সের গ্রুপে শেয়ার? এটা আবার কি? ফিজিক্সের গ্রুপে শেয়ার কেন দিব? তন্নি দেবনাথ, জি না, আমি বলছি 8:30টায় ক্লাস হবে। আমি আরও 10 মিনিট আগে আসছি, লেট তো প্রশ্নই আসে না। আমি আরও আগে আসছি। এটা কি ফিজিক্সের ক্লাসে? মানে আমি বুঝলাম না জিনিসটা, এটা কি কথা চলতেছে? রেদওয়ান্স মেথড এইচএসসির পেজ থেকে তো আমি লাইভে আসছি, তাই না? তো তাইলে আর কি, হ্যাঁ ঠিকই তো আছে সব কিছু। আচ্ছা, ওকে। তো সবাই দেখি তাড়াতাড়ি জয়েন হয়ে যান। আজকে অনেক দারুণ দারুণ কিছু পড়াবো। আজকে ডিরেক্ট অঙ্ক শুরু। আজকে অঙ্কতে চলে যাব। লাস্ট ক্লাসেও আমরা হচ্ছে তোমার কি মডুলাস এবং আর্গুমেন্ট পড়ছিলাম, সেটা কি মনে আছে? ঈশা স্যারের অফলাইন ব্যাচ থেকে, ভেরি গুড ঈশা। এর আগের ক্লাসেও তাই হয়েছিল। কেন কেন এরকম কেন? এখানে কোনো কিছু হয়তো বা তোমার মনে হয় আগে থেকে সেট করা আছে আর কি, মেবি। কিন্তু দেখো, এটা কিন্তু আরএমএচের আমাদের যে মেইন পেজ, সেই মেইন পেজে হচ্ছে যে করা। মৃদুল হাসান কমেন্ট করলো, আপনার সাথে 7 ঘন্টা ধরে দেখা হয় না। এই তো অদম্য, আমার ব্যাচ অদম্য কোথায়? আমার ব্যাচ অদম্যতে তো আমি কিছুক্ষণ আগেই, আমার ব্যাচ অদম্যতে আমি কিছুক্ষণ আগেই তো তোমার কি ক্লাসটা নিছি। এখন আবার তোমার কি, আবার তোমার চলে আসছে। দেখি আমি শেয়ার দিয়ে দিই অদম্যতে নাকি? ওকে, আমি অদম্যতে শেয়ার দিই, দাঁড়াও। ওকে, দিচ্ছে অদম্যতে শেয়ার। ওকে, আমি অদম্যতে আমি শেয়ার দিয়ে দিলাম, যাও, ফাইন। আই হোপ অনেকে চলে আসছে। শামীম রাজা স্যার আগেই চলে আসছেন। হ্যাঁ, আমি তো আজকে বলছি তো, আমি তো 8:30টার দিকে বরাবর পড়ানো শুরু করে দিব। মানে আমি তো বলছি না যে 8:30 থেকে ক্লাস নিব, তো 8:20 লাইভে চলে আসছি, 8:30 থেকে পড়ানো শুরু করি। স্যার শার্টের কালারটা জোস, থ্যাংক ইউ। মাহমুদুল হাসান চৌধুরী, থ্যাংক ইউ। সবাইকে একটু তাড়াতাড়ি মেনশন করে দাও তোমাদের যারা বন্ধু বান্ধব আছে। কারণ কি, একটা কথা আমাকে বলো দেখি, এই যে এই যে একটা চ্যাপ্টার, সেকেন্ড পেপারের একটা চ্যাপ্টার, যেই চ্যাপ্টারটা তোমাদেরকে বেসিক থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আমি সব কিছু পড়াই দিব, কিচ্ছু বাদ দিব না। অলরেডি 2টা ক্লাসের মধ্যে তোমরা দেখতে পাইছো যে আমি কিছুই বাদ দিই নাই, সবই পড়াই দিছি। সো ফাইনালি আজকে লেকচার 3-এ অনেক কিছু দারুণ দারুণ পড়ানো হবে এবং এই লেকচার 3-এ দেখবা যে তোমার অনেক বেসিক আরও স্ট্রংলি ক্লিয়ার হবে। লাস্ট ক্লাসে মডুলাস এবং আর্গুমেন্ট পড়ছিলাম। মডুলাস মানে ডিরেক্ট দূরত্ব, মনে আছে? মূল বিন্দু থেকে যে কোনো সংখ্যা নির্দেশকারী বিন্দুর যে দূরত্ব তারে মডুলাস বলে। যে কোনো সংখ্যা, বাস্তব সংখ্যা হইলেও হইতে পারে,
জটিল সংখ্যা হইলেও হইতে পারে। তাহলে মূল বিন্দু থেকে যে কোনো সংখ্যা নির্দেশকারী বিন্দুর যে দূরত্ব, সে দূরত্বকে কি বলে? মডুলাস বলে। কালকে আমরা মানে লাস্ট ক্লাসে আমরা মডুলাস দেখছিলাম। উপস্থিত স্যার, কবে কখন কোন জায়গায় কোন অধ্যায় কেমন নিয়ে জানি না। রুদ্রমণ্ডল, তো আমাকে অনেকে যারা প্রত্যেকটা গ্রুপে আছে তারা অনেকে আমাকে বলে, স্যার কিছুক্ষণ আগে দেখছি আপনার লাইভে, এখন আপনি আবার লাইভে, কতক্ষণ পরে পরে আমি খালি লাইভে চলে আসতেছি, অদম্যতে লাইভে, তারপর হচ্ছে আমার অফলাইন ব্যাচের লাইভে, অনলাইনে ওইখানে, তারপর আবার এখানে আরও ব্যাচের এখানে লাইভে, কি বলবো আর। ওকে ঠিক আছে, আমরা 5 মিনিট হয়ে গেছে, আমরা এবার শুরু করে দিব তোমাদের সবাইকে জটিল সংখ্যার 3 নাম্বার লেকচারে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি। আই হোপ তোমরা সবাই, আমার নাম তো জানোই, ফাহাদ হোসেন শোভন। তো তাইলে জটিল সংখ্যা লেকচার 3 আজকে। আমরা লাস্ট ক্লাসে কী কী পড়ছিলাম আগে একটু রিভাইজ দিতে হবে না? হবে, রিভাইজ দিতে হবে। আমরা লাস্ট ক্লাসে মডুলাস পড়ছিলাম, লাস্ট ক্লাসে আমরা আর্গুমেন্টও পড়ছিলাম। লাস্ট ক্লাসে আমরা মডুলাস পড়ছি, লাস্ট ক্লাসে আমরা আর্গুমেন্ট পড়ছি জটিল সংখ্যার। তো তাইলে জটিল সংখ্যা জেড দ্বারা প্রকাশ করা হয় এক্স প্লাস আই ওয়াই আকারের, আজকে এক টানা পড়বো একদম, হ্যাঁ। এক্স প্লাস আই ওয়াই আকারের সকল সংখ্যাকে তোমার কি জটিল সংখ্যা বলে। মডুলাস কি পড়ছিলাম আমরা? জেড ইকুয়াল টু যদি তোমার এক্স প্লাস আই ওয়াই হয়, তো তাহলে আমরা মডুলাস অফ জেড পড়ছিলাম রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আই হোপ তোমাদের সবার মনে আছে। এবং আর্গুমেন্ট পড়তে গিয়ে আমরা অনেক কিছু পড়ছি। তার আগে এটা বলো যে জটিল সংখ্যা, এই জটিল সংখ্যা কার ন্যায় আচরণ করে? ভেক্টরের ন্যায় আচরণ করে, মনে আছে? জটিল সংখ্যা ভেক্টরের ন্যায় আচরণ করে, ভেক্টরের ন্যায় আচরণ করে। আমরা লাস্ট ক্লাসে সব বলছিলাম এগুলো, একটু রিমাইন্ড করাই দিই, না তো হবে না। তাহলে ভেক্টরের ন্যায় আচরণ করে। ভেক্টরের কি কি আছে আমরা সবাই জানি? ভেক্টরের মান আছে, ভেক্টরের দিক আছে, ভেক্টরের মান আছে, ভেক্টরের দিক আছে। তাহলে জটিল সংখ্যার কি কি আছে? জটিল সংখ্যার দুটো জিনিস আছে, একটা হচ্ছে মডুলাস আর একটা হচ্ছে আর্গুমেন্ট। একটা মডুলাস আর একটা হচ্ছে আর্গুমেন্ট। তো এটা দিয়ে একবার একটা ছড়া লিখছিলাম অনেকে, সেই ছড়া দিয়ে ক্লাসটা শুরু করি নাকি? ছড়াটা ছিল যে ভেক্টরের ন্যায় আচরণ তোমার, সংখ্যা তুমি জটিল, মান আর দিক তো আছে ভেক্টরের, কিন্তু তোমার সাথে পাই না কেন মিল? তো বলতেছে যে আছে মিল ঠিকই আছে, যে প্রকাশ করা হয় অন্যভাবে, ভেক্টরের বেলায় যাকে বলে মান, জটিল সংখ্যায় তা মডুলাস হবে। আচ্ছা, তো বলতেছে আচ্ছা ঠিক আছে, বুঝলাম মান হবে মডুলাস, বুঝলাম তা ঠিকই, কিন্তু ভেক্টরের দিকের সাথে মিল কি আছে বলো তো দেখি। তো বলতেছে ইয়েস, দিক প্রকাশের মাধ্যম আছে একদম পার্মানেন্ট, বলা হয়ে থাকে তাকে জটিল সংখ্যার আর্গুমেন্ট। ঠিক আছে, তো বলতেছে যে এই ক্লাসটা আজকের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। লেটস স্টার্ট দ্য ক্লাস উইথ ফান, মাস্তি অ্যান্ড আনলিমিটেড। ওকে, লাস্টেরটা মিলাতে পারি না, কিন্তু নিজের থেকে মিলাই দিছি। আশা করি তোমরা বুঝছো, কিন্তু কথাটাকে কি বলছি, এই যে সুরে ছন্দে কি বলছি সেটা কি শুনছো, সেটা কি বুঝছো? বলছি যে ভেক্টরের ন্যায় আচরণ তোমার, সংখ্যা তুমি জটিল, মান আর দিক তো আছে ভেক্টরের, কিন্তু তোমার সাথে পাই না কেন মিল? তো বলতেছে যে আছে মিল ঠিকই আছে, প্রকাশ করা হয় অন্যভাবে, ভেক্টরের বেলায় যাকে বলে মান, জটিল সংখ্যায় তা মডুলাস হবে। তো বলতেছে বুঝলাম মান হবে মডুলাস, বুঝলাম তা ঠিকই, কিন্তু ভেক্টরের মানে না মডুলাস, দিকের সাথে কি আছে মিল বলো তো দেখি। তো বলছে দিক প্রকাশের মাধ্যম আছে একদম পার্মানেন্ট, বলা হয়ে থাকে তাকে জটিল সংখ্যার আর্গুমেন্ট। আশা করি তোমরা বুঝছো। আচ্ছা, আমি ইংরেজি কিছু বুঝি না, ইংরেজি কিছু পারি না মানে তোমার ইংরেজি কিছু পারো না, তুমি এখানে ভুল জায়গায় চলে আসছো। তুমি ইংরেজি যদি না পারো তাহলে তুমি অন্য কোথায় যাও, তুমি টিপুর সাথে দেখা করার কথা। টিপু তোমাকে কোনো না কোনো একটা সাজেশন দিয়ে দিতে পারে। আমাদের যে টিপু আছে না ইংলিশের, বা আমির হামজা আছে না, ওরা তোমার কেউ না কেউ একটা সাজেশন দিতে পারে। আচ্ছা, আমি তাহলে স্প্যাম প্লাস আজাইরা কমেন্ট করে যাদেরকে, কোনো অসুবিধা নেই, আমি এখনই বলে দিব যে একরাম যেখানে আসো তাড়াতাড়ি একরাম একটু চলে এসে যারাই উল্টাপাল্টা কমেন্ট করবে সাথে সাথে গ্রুপ থেকে ব্যান করে দিবে, আর কোনো কথাবার্তা নেই নাকি? কারণ এখানে 100 পড়ালেখা হইতে হবে। তো আমার মনে হয় তোমাদেরকে এই ছোট্ট একটা সুরে ছন্দে গানে আনন্দে যে পড়ার যে ব্যাপারটা, সেটা আমরা শুরু করতে পারছি। আর আর্গুমেন্টের ব্যাপারটা যে লাস্ট ক্লাসে দেখছিলাম,
আর্গুমেন্টের ব্যাপারটা যে লাস্ট ক্লাসে দেখছিলাম অনেক কিছু দেখছি। কি ছিল দেখো, এই যে এরকম আর্গুমেন্টের জিনিসটা ছিল, মনে আছে যে প্রথম চতুর্ভাগে যেটা হবে থিটা সেটাই অ্যান্সার। আর্গুমেন্ট দুইভাবে করা যায়, একটা হচ্ছে তোমার অ্যান্টি ক্লকওয়াইজ, একটা হচ্ছে তোমার কি অ্যান্টি ক্লকওয়াইজ, আরেকটা হচ্ছে তোমার কি ক্লকওয়াইজ, আরেকটা তোমার কি ক্লকওয়াইজ, একটা হচ্ছে তোমার অ্যান্টি ক্লকওয়াইজ, আরেকটা হচ্ছে ক্লকওয়াইজ। লাস্ট ক্লাসে আমরা ফুল অ্যান্টি ক্লকওয়াইজ দেখছি, মানে তুমি যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরো, এই যে ঘড়ির কাঁটার বিপরীতে তুমি যে ঘুরতেছ, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে কিভাবে কাজ করবে। প্রথম চতুর্ভাগে যেটা থিটা সেটাই অ্যান্সার, এটা প্রথম চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগে অ্যান্সার ছিল 180 মাইনাস থিটা, মনে পড়তেছে? এটা দ্বিতীয় চতুর্ভাগের অ্যান্সার, দ্বিতীয় চতুর্ভাগ। 3 নম্বর চতুর্ভাগের অ্যান্সার ছিল 180 প্লাস থিটা, এটা 3 নম্বর চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ। এবং 4 নম্বর চতুর্ভাগের অ্যান্সার ছিল 360 মাইনাস থিটা। আমরা এগুলো লাস্ট ক্লাসে সব করে ফেলছিলাম, চতুর্থ চতুর্ভাগ। তো তাইলে প্রথম চতুর্ভাগে অ্যান্সার থিটা, প্রথম চতুর্ভাগে অ্যান্সার থিটা। 2 নম্বর চতুর্ভাগে অ্যান্সার 180 মাইনাস থিটা, 3 নম্বর চতুর্ভাগে অ্যান্সার 180 প্লাস থিটা, 4 নম্বর চতুর্ভাগের অ্যান্সার 360 মাইনাস থিটা। না পারলেও কোনো, লাস্ট ক্লাস না করলেও কোনো সমস্যা না, আজকে একটু মনোযোগ দিলে সব বুঝে যাবা। তো এগুলা আমরা আসলে জটিল সংখ্যার আর্গুমেন্ট আমরা বেশিরভাগ সময় অ্যান্টি ক্লকওয়াইজ দিয়েই করি, কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ পড়ছি, ক্লকওয়াইজ কে পড়ছি? পড়ি নাই। তো ক্লকওয়াইজ যদি পড়ো কি হবে, ক্লকওয়াইজ একদম সহজ। আমরা আজকের ক্লাসটা এখান থেকে শুরু করি। তো আমরা জাস্ট যেখানে শেষ করছিলাম, এত মশা কেন, যেখানে শেষ করছি আমরা জাস্ট ওইখানেই আমরা শুরু করব, ঠিক আছে? তো তাইলে আর্গুমেন্ট পড়তেছি আমরা, আমরা আর্গুমেন্ট পড়ব। লাস্ট ক্লাসে যেখানে শেষ করছি আমরা অ্যান্টি ক্লকওয়াইজে, সেটা ডেফিনেটলি আরেকবার লিখতে হবে কারণ ক্লকওয়াইজ বুঝতে হবে। আর আরেকটা পড়বো আমরা ক্লকওয়াইজে, ক্লকওয়াইজ, একটা অ্যান্টি ক্লকওয়াইজ আর একটা হচ্ছে ক্লকওয়াইজ। ঘড়ির কাঁটার একটা হচ্ছে বিপরীত দিকে আর একটা ঘড়ির কাঁটার দিকে। ওকে, সো কি ছিল, ছিল তোমার থিটা 180 মাইনাস থিটা, 180 প্লাস থিটা, 360 মাইনাস থিটা, শেষ। এটাই, আমরা অঙ্কে যাব তখনই বুঝে যাবা। তো এখন তুমি যদি ক্লকওয়াইজের কথা চিন্তা করো, ক্লকওয়াইজ কি জানো, কতটা সহজ দেখবা। এখন ক্লকওয়াইজে কিছুই না, ক্লকওয়াইজ হচ্ছে তোমার এই যে থিটাটা না, সেটা নিচে চলে আসবে, 360 মাইনাস থিটা উপরে চলে যাবে, মানে এখানে আসবে 360 মাইনাস থিটা আর এখানে আসবে থিটা। আবার এই 180 মাইনাস থিটা নিচে চলে আসবে আর 180 প্লাস থিটা উপরে চলে যাবে। ওকে, এটাই। কিন্তু কিন্তু তুমি যেহেতু ক্লকওয়াইজ ঘুরছো, তোমার প্রত্যেকটা সামনে দিয়ে একটা মাইনাস দিতে হবে। কি দিতে হবে? মাইনাস দিতে হবে, এই আর কিছুই না। এটাই হচ্ছে ক্লকওয়াইজ। তো তাহলে এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, ওইটা হচ্ছে ক্লকওয়াইজ। কেমনে অঙ্কে আমি কি সব কিছু ডিটেলসে যাচ্ছি, বেসিক তো পড়াইতে হবে, বেসিক না পড়লে হুট করে লিখে দিলে তো হবে না। খালি খালি সেই বেসিক আমরা পুরোটা লাস্ট ক্লাসে পড়াইছি, যে কেন, কিভাবে, কে কোন চতুর্ভাগে থাকলে। দেখে আসো, আমরা একটা নর্মাল সেন্সের অঙ্কের কথা চিন্তা করি। ধরো তোমার কোনো একটা জটিল সংখ্যা এরকম আছে, ধরো আমি বললাম লাস্ট ক্লাসেরটাই বলি উদাহরণ, ধরো মাইনাস টু, ধরো -2y, -2 এই যে দেখো, আমি একটা উদাহরণ দিয়ে দোনোটা বুঝাই দিচ্ছি, ক্লকওয়াইজেরটা বুঝাই দিব আমি। -2 কোথায় আছে সে? এক্স অক্ষের দিকে -2 যাবা, -2, ওয়াই এর দিকে -2 যাবা, -2। তো তাহলে এইটাই সেই জটিল সংখ্যাটা যাকে অ্যারো চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়, এটাই হচ্ছে -2y। আর এটাই হচ্ছে সেই সমকোণী ত্রিভুজটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে সেই সমকোণী ত্রিভুজটা। এখন আমাকে বলো, আমরা সবসময় কিন্তু, এটা কি ছিল? এটা বাস্তবক্ষ ছিল, মনে আছে? এটা বাস্তবক্ষ, এটা বাস্তবক্ষ। আর এটা কি ছিল? এটা তোমার কাল্পনিক অক্ষ ছিল। আশা করি সব তো জানো, সব তো মনে আছে তোমাদের। তাহলে শুরু করব কোত্থেকে? শুরু করব আমরা এই বাস্তবক্ষের ধনাত্মক দিক থেকে। মনে নেই কথাটা? বাস্তবক্ষের এটা ধনাত্মক দিক, এটা ঋণাত্মক দিক। ম্যাথমেটিশিয়ানরা সবসময় শুরু করে এটা থেকেই, বাস্তবক্ষের ধনাত্মক দিক থেকে যাত্রা করে 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 ওই মডুলাসের লাঠি পর্যন্ত, মনে আছে? ওই মডুলাসের লাঠি পর্যন্ত পৌঁছেতে যে পরিমাণ কোণ উৎপন্ন হয়, সেই কোণকে বলে আর্গুমেন্ট। এই যে তুমি ঘুরলা, এই ঘুরলাটা কিভাবে? অ্যান্টি ক্লকওয়াইজ। কিন্তু তুমি চাইলে ক্লকওয়াইজও ঘুরতে পারো। এই যে ঘুরে ঘুরে তুমি এখানে পৌঁছাইলা, তুমি ক্লকওয়াইজও ঘুরতে পারো। তো তুমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরো, তাহলে বুঝতেই পারতেছো, এই মধ্যবর্তী কোণটার সাথে যদি 180 যুক্ত করে দাও, 180 প্লাস মধ্যবর্তী কোণ, 180 প্লাস মধ্যবর্তী কোণ কোনটা? এই সমকোণী ত্রিভুজের মধ্যবর্তী কোণ।
এই সমকোণী ত্রিভুজের মধ্যবর্তী কোণ কীভাবে বের করবা? ট্যানের মাধ্যমে বের করবা। সূত্র মনে নাই? ট্যান থিটা ইকুয়াল টু মডুলাস অফ ওয়াই বাই এক্স, ওয়াই এর মান -2, এক্স এর মান -2। তো তাহলে এখান থেকে থিটার মান আসবে কত? 45 ডিগ্রি। তো তাহলে এই যে মধ্যবর্তী কোণটা, এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে? তো তাহলে এই পুরাটা অ্যান্সার, মানে এই হলুদ অংশ প্লাস সবুজ অংশ, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এই হলুদ অংশ প্লাস সবুজ অংশ টোটালটা তোমার উত্তর। তাহলে হলুদ অংশটা কতটুকু? 180। 180 সাথে এই 45, 45কে থিটা, 180 সাথে তুমি যদি থিটাটা যুক্ত করে দাও, 45 যুক্ত করে দাও, তাহলে তোমার অ্যান্সার চলে আসবে, মানে 180 প্লাস থিটা। এটাই লিখছি আমরা। 3 নাম্বার চতুর্ভাগের উত্তর হবে 180 প্লাস থিটা। বুঝছো তোমরা কোত্থেকে কি আসছে? 180 প্লাস 45 কেন হয়েছে আশা করি বুঝে গেছো। একই অঙ্ক আসো আমরা এবার ক্লকওয়াইজ দিয়ে করার চেষ্টা করি। একই অঙ্ক ধরো, আমাকে এবার বললাম, আমি বললাম হচ্ছে তোমার কি এই যে -2 সেম অঙ্ক। তো z ইকুয়াল টু -2 একদম একই, কোনো কিছু চেঞ্জেস নাই। তো এই -2 কি করবো? এই যে আবার একই রকম -2 এটাই সেই তোমার জটিল সংখ্যা। তো তাইলে এটাকে লিখে দিই -2 এবং এটাই সেই তোমার কি সমকোণী ত্রিভুজ, দেখতে পাইছো? আচ্ছা, কিন্তু এবার কি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো? না, এবার ঘুরবো আমরা ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ ঘুরলে দেখো বাস্তব অক্ষের ধনাত্মক দিক থেকে যাত্রা আরম্ভ করবা। এটাই তোমার বাস্তব অক্ষ এবং এটাই তোমার কাল্পনিক অক্ষ। বাস্তব অক্ষের ধনাত্মক দিক থেকে যাত্রা করে এবার অ্যান্টি না, এবার এই ক্লকওয়াইজ ঘুরে তুমি এখানে পৌঁছে গেছো না মডুলাসের লাঠিতে। এটাই তোমার উত্তর, এটাই তোমার উত্তর। ওকে, তো এটাই যে তোমার উত্তর। এখন আমারে বলো, তুমি যদি নির্ণয় করো, কি নির্ণয় করো? তুমি যদি এই সমকোণী ত্রিভুজের মধ্যবর্তী কোণটা নির্ণয় করো, তাহলে কত হবে দেখি, আমরা দেখি। tan থিটা ইকুয়াল টু মডুলাস অফ y বাই এক্স, ওয়াই এর মান কত? -2, এক্স এর মান কত? -2, ঠিক আছে? তো তাহলে এখান থেকে থিটার মান কত আসছে? থিটার মান আসছে তোমার 45। ওকে, এটা তো লাস্ট ক্লাসে পড়ছি না আমরা সবকিছু, আমরা একটু রিপিট করতেছি আর কিচ্ছু না। তো তাহলে tan থিটা ইকুয়াল টু মডুলাস অফ y বাই এক্স, ওয়াই এর মানও দেখো -2, এক্স এর মানও তোমার -2, বসাই দিয়েছি, থিটার মান 45 আসছে। তো তোমার এই যে মধ্যবর্তী কোণ সবুজ কালারের, এটা আসছে 45 ডিগ্রি, কথা বুঝিও। কিন্তু তোমার কি অ্যান্সার এটা? তোমার তো অ্যান্সার এটা না। তোমার অ্যান্সার কি? তোমার অ্যান্সার হচ্ছে এই যে এই কালারটা কি আল্লাহ জানে, আমি বুঝতেছি না। এই কালারটা কিছু একটা হবে কালার, এই কালারটা উত্তর। তো তুমি আমারে বলো তো, এই কালার প্লাস সবুজ কালার টোটালটা মিলে 180 ডিগ্রি না? কিন্তু 180 ডিগ্রি থেকে তোমার ওই 45টাকে দরকার আছে? দরকার নাই ভাই। তাহলে 180 থেকে যদি তুমি 45টাকে বিয়োগ করো, তাহলে কত পাবে? 135। কিন্তু ভেজাল আছে। কিন্তু তুমি এই যে ক্লকওয়াইজ ঘুরছো, এই জন্য সামনে একটা মাইনাস দিতে হবে। তুমি বলতে পারো স্যার কেন মাইনাস দিব? তুমি যদি মাইনাসটা না দাও, দেখো 180 - 45 মানে 180 - থিটা। তুমি যদি মাইনাস না দাও, তাহলে 180 - 45 মানে 180 - থিটা। 180 - থিটাটা কি এখানেও আছে না? হুবহু অ্যান্টি ক্লকের সাথে মিলে যায় না? এই জন্য তুমি যে ক্লকে ঘুরছো, এটা তোমার মাইনাস সাইন দিয়ে তুমি বুঝাই দিবা যে আমি ক্লকওয়াইজ ঘুরছি। দোনোটা অ্যান্সারই সঠিক, কথা বুঝিও। তুমি এই 180 - থিটা, এই 180 - থিটা মিলে যাচ্ছে, এই জন্য তুমি ক্লকওয়াইজের বেলায় 100% তোমার একটা কি দিতে হবে? সামনে মাইনাস দিতে হবে। তাহলে মাইনাস দিবা, -180 - 45 দিয়ে যেই অ্যান্সারটা আসবে -135, এটাই হচ্ছে উত্তর। এটাই হচ্ছে -180 - থিটা, এবং এটাই তো বললাম -180 - থিটা। তোমরা কি বুঝতে পারছো কেমনে অ্যান্সারটা বের করবা? তোমরা বুঝছো? তাহলে আমি আরেকটা বার বলি, এই যে এটা -180 - থিটা, -180 - থিটা, থিটার মান কত? থিটার মান 45। থিটা কেমনে বের করছি? ট্যান থিটা সূত্র দিয়ে বের করছি। কিভাবে? এই সমকোণী ত্রিভুজ থেকে। তো আসলে অ্যান্টি ক্লক আর ক্লক কোনো ব্যাপারই না, একদম সহজ। অ্যান্টি ক্লক তো আগাগোড়া 14 গোষ্ঠী লাস্ট ক্লাসে পড়াইছি, সেটা বুঝলে ক্লক আর বোঝা কোনো ব্যাপার না। শুধু তোমার কি, এটা উপরে যাবে, এটা নিচে যাবে, এটা উপরে যাবে, এটা নিচে যাবে, এরপর সামনে দিয়ে একটা মাইনাস দিয়ে দিবা, বাস তুমি ট্যান থিটা দিয়ে মানটা বের করবা। মান বের করে দেখবা তোমারটা কোন চতুর্ভাগে আছে। তোমারটা কি প্রথমে, না দ্বিতীয়তে, না তৃতীয়তে, না চতুর্থতে? এখন আমরা একটা উদাহরণ দিছি তোমাদেরকে, যেই উদাহরণটা তোমার 3 নাম্বার চতুর্ভাগে আছে, -2 - 2y। এই 3 নাম্বার চতুর্ভাগে অ্যান্সার হচ্ছে -180 - থিটা।
মাইনাস 180 মাইনাস থিটা। তা আমি তো চিত্র এঁকে এঁকে তোমাদেরকে বুঝিয়ে দিছি কেন, কি কারণে মাইনাস 180 মাইনাস থিটা হয়েছে। কিন্তু তোমরা তো ওটা মুখস্থ রাখলে হবে, ঠাস ঠাস করে তোমার মুখস্থ তুমি বসাই দিবা, ঠিক আছে। তাইলে মনে রাখো অ্যান্টি ক্লকে প্রত্যেকটার সামনে হয় প্লাস, অ্যান্টি ক্লকে প্রত্যেকটার সামনে হয় প্লাস, আর ক্লকে প্রত্যেকটার সামনে হয় মাইনাস। এই কথাগুলো আসলে সরল রেখাতেও আমরা বলছিলাম। এই কথাগুলা যারা আমার অদম্যাতে ক্লাস করছো 1600 স্টুডেন্টের মতন প্রায় আলহামদুলিল্লাহ, তারা তোমার এগুলা সরল লেখাতেও একবার পড়ছো। কিন্তু এখন যেহেতু আমি আবার পড়াইতে হবে, এই জন্য আবার সব পড়াই দিলাম। আই হোপ তোমরা বুঝে গেছো কেমনে নির্ণয় করবে। এবার আমরা কিছু র্যান্ডম প্র্যাকটিসে যাব। র্যান্ডম প্র্যাকটিসে আমি বলে দিই আমরা অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে করবো। অ্যান্ড তুমি বলতে পারো স্যার পরীক্ষাতে আসলে আমি কীভাবে করব, অ্যান্টি ক্লকে নাকি ক্লকে? অবশ্যই তুমি অ্যান্টি ক্লকে করবা প্রথমে, যদি তোমাকে কিছু না বলে দেয়। তুমি আবার প্রশ্ন করতে পারো স্যার আচ্ছা আপনি যে বললেন অ্যান্টি ক্লকে করতে, স্যার আমি যদি ক্লকে করি তাহলে কি ভুল হবে? না, এক ফোঁটাও ভুল হবে না, 100% রাইট হবে, কোনো অসুবিধা নাই। কিন্তু দেখো একটা মাইনাস টেনের বাড়তি আসে, তো কি জানি এক অজানা কারণে আমরা মাইনাসকে কম পছন্দ করি, আমরা প্লাসকে বেশি পছন্দ করি। এই জন্য কেন জানি এই যে কেন জানি আমরা তাসকিনা থ্যাংক ইউ, এই কেন জানি আমরা আসলে তোমার কি ওই প্লাস দিয়ে আমাদের বাইর করতে ভালো লাগে আমাদের, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে যাচ্ছে স্যার যদি স্পেসিফিকভাবে উল্লেখ করে দেয় ক্লক ওয়াইজে তাহলে অবশ্যই ক্লক ওয়াই করবা, আর যদি স্পেসিফিক উল্লেখ করে দেয় অ্যান্টি ক্লকে করবা। আরেকটা ব্যাপার আছে, যদি এমসিকিউতে আসে ওখানে তো অপশান 4টা, অপশান 4টার মধ্যে স্যার যদি আপনার মানে ওটা যদি অ্যান্টি ক্লক দিয়ে করা থাকে আর আমি যদি ক্লক দিয়ে করে ফেলি তাহলে স্যার অ্যান্সার যদি না মিলে, বেশিরভাগ সময় উত্তর 100% অ্যান্টি ক্লক দিয়েই করা থাকবে। আরেকবার, বেশিরভাগ সময় উত্তর অ্যান্টি ক্লক দিয়েই তোমার কি অপশানসে দেওয়া থাকবে। খুবই রেয়ার আসলে আমরা ক্লকের অ্যান্সারটা দেখি। এই জন্য ক্লকটা তেমন একটা কেউ পড়ায়ও না, এটা তোমাদেরকে পড়াইছি খালি তোমার অ্যাডমিশনের জন্য। অ্যাডমিশনে যদি তোমার কি উল্টাপাল্টা ঘুরে টুরে প্রশ্ন আসে যাতে অ্যাডমিশনেও তোমরা পারো, আর কোনো কারণ নেই আসলে, ঠিক আছে। আচ্ছা, আমি আশা করি তোমাদেরকে বুঝে দিতে পারছি কেন আমি এটা অ্যাপ্লাই করছি। তো তুমি যদি এখন একটা প্রথম দ্বিতীয় চতুর্ভাগের যদি একটা জটিল সংখ্যা থাকতো তাহলে ক্লকওয়াইজ বলতো, দ্বিতীয় চতুর্ভাগে এটা ইউজ করতো না, অবশ্যই এটা ইউজ করতো, এটা আর কি। সো সবাই আমার সাথে একসাথে বলবা, সবাই আমাকে একসাথে বলবা অ্যান্টি ক্লকওয়াইজটার দিকে আমরা বেশি ফোকাস করবো, এটাই বেশি পড়বো। এখানে আরও কিন্তু ব্যাপার আছে একটা, আমি এখনও সব কিছু যাই নাই, আরও ব্যাপার আছে। আর্গুমেন্টের একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক আছে যেটা না হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। যেটা কি মুখ্য আর্গুমেন্ট, আমরা এক্ষুনি যাব মুখ্য আর্গুমেন্টে, একটু ধৈর্য ধরো। দুইটা আছে, একটা মুখ্য আর্গুমেন্ট, একটা সাধারণ আর্গুমেন্ট। ওই মুখ্য সাধারণ আর্গুমেন্টটা এখন আমরা পড়ে ফেলবো একসাথে, মানে আর্গুমেন্টের আদ্য পান্ত 14 গোষ্ঠী সব আমাদের পড়া শেষ হয়ে যাবে। তাহলে আর্গুমেন্ট দুই প্রকার, একটা অ্যান্টি ক্লক, একটা ক্লক। আবার আরেকটা টপিক আছে যেটার নাম হচ্ছে মুখ্য আর্গুমেন্ট, এবং আরেকটা টপিক আছে যেটা হচ্ছে সাধারণ আর্গুমেন্ট। আমরা সেটাতেও এখন যাচ্ছি, কিন্তু সবাই আমার সাথে এটা আগে মুখস্থ করো। সবাই বলো থিটা। তোমার বলো নাই কেন? বলতে হবে, না বললে তোমার সাথে আমার ইন্টারাকশন কেমনে হবে? তোমরা অনলাইনে আসো, আমরা অনলাইনে আসি, এই জন্য হচ্ছে যে দেখা সাক্ষাৎ হবে না, তাই বলে যে একটা মনের কথা, মনেরই মিলন, তাই বলে যে একটা এই যে পারস্পরিক সৌহার্দ্য সেটা কি থাকবে না? তুমি ক্লাস করতেছো, তোমার আব্বা আম্মার সামনে তুমি কানে হেডফোন লাগিয়ে রাখছো, হঠাৎ করে এখন তুমি বলে উঠবা থিটা, তোমার আম্মা ঠাস করে বিছানা থেকে পড়ে যাবে যে কী রে আমার ছেলের কী হলো, আমার মেয়ের কী হলো। আচ্ছা, ওকে তামান্না থ্যাংক ইউ। দেখো বলো সবাই থিটা 180 মাইনাস থিটা, 180 প্লাস থিটা, 360 মাইনাস থিটা। আচ্ছা ঠিক আছে, দেখি আরেকবার দেখি সবাই। দেখ এই যে একটা দাগ, ওকে। থিটা 180 মাইনাস থিটা, 180 প্লাস থিটা, 360 মাইনাস থিটা। পারবা এটা পারবা? ওকে, এই যে ওমা বলো নাই কেন, এই তো ঠিক আছে, তো বলতে হবে, ঠিক আছে। তো তাহলে থিটা 180 মাইনাস থিটা, 180 প্লাস থিটা, 360 মাইনাস থিটা, একদম মুখস্থ। থিটা 180 মাইনাস থিটা, 180 প্লাস থিটা, 360 মাইনাস থিটা, এটা দেখার সাথে লিখে ফেলবা। তো আমরা ডেফিনেটলি তোমার কোথায় যাব, মুখ্য আর্গুমেন্টে যাব। তার আগে আমরা একটু প্র্যাকটিস করি, ঠিক আছে। প্র্যাকটিসের জন্য সবাই একটা অঙ্ক লিখো, আমি একটা র্যান্ডম প্র্যাকটিস তোমাদেরকে করাই। দেখে আসো, আমরা র্যান্ডম প্র্যাকটিস করি। তো লিখলাম যে √3 মাইনাস আই এত এর মডুলাস ও আর্গুমেন্ট কত? এত এর মডুলাস ও আর্গুমেন্ট কত? আচ্ছা,
তো তাহলে তোমরা বলবা যে মডুলাস আর্গুমেন্ট কত? একদম সহজ, আমি দেখো ঠাস ঠাস করে দিই। জেড ইকুয়াল টু √3 মাইনাস আই। তো তাহলে মডুলাস অফ জেড হবে √x²। এক্স এর মান কত? √3। ওয়াই এর মান কত? -1। তোমরা কি বুঝছো? এখানে এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে √3 এবং ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে তোমার -1। বুঝিও কিন্তু জিনিসটা, কারণ এই √3 মাইনাস আই কে লেখা যাবে কি লেখা যাবে? লেখা যাবে √3 প্লাস -1 ইন্টু আই। ঠিক আছে না? এটা লেখা যাবে না? তো তাইলে এক্স প্লাস আই, এই যে ওয়াই, এক্স এর মান √3, ওয়াই এর মান -1। বুঝে গেছো? সেখান থেকে কি লেখা যাবে? এখান থেকে আসবে 3, এখান থেকে আসবে 1, এখান থেকে আসবে √4। ঠাস ঠাস করে অ্যান্সার চলে আসলো, মডুলাসের মান 2। শেষ অঙ্ক। দেখছো কত সহজ? কত সহজ বলেছি। এই যে জি স্যার পারবো, আজমাইন, সেজুতি, নাইমা, ভেরি গুড। আচ্ছা, তো তাইলে মডুলাস শেষ, এবার আসো আর্গুমেন্ট। আর্গুমেন্ট চিন্তা ভাবনা ছাড়া আগে ঠাস করে কি করবা? লিখবা থিটা 180 মাইনাস থিটা, 180 প্লাস থিটা, 360 মাইনাস থিটা। আগে এটা মুখস্থ লিখে ফেলবা। মুখস্থ লিখে ফেলছো, এরপর তুমি দেখতে পাচ্ছ তোমার জটিল সংখ্যা হচ্ছে জেড ইকুয়াল টু √3 মাইনাস আই। আমারে বলো তো, এক্স এর মান প্লাস ওয়াই এর মান মাইনাস, প্লাস মাইনাস কোন চতুর্ভাগ? বুঝো নাই? এক্স এর মান প্লাস, ওয়াই এর মান মাইনাস। তো তাইলে প্রথম চতুর্ভাগ তো সবাই জানো প্লাস প্লাস, এটা সবাই জানো প্লাস মাইনাস, এটা সবাই জানো মাইনাস প্লাস, এটা সবাই জানো কি মাইনাস মাইনাস। 3 নম্বর চতুর্ভাগ না? তো তাহলে এক্স এর মান প্লাস, ওয়াই এর মান মাইনাস, এক্স এর মান প্লাস, ওয়াই এর মান মাইনাস, এক্স এর মান প্লাস, ওয়াই এর মান মাইনাস। অবশ্যই এই চতুর্ভাগে পড়ছে না 360 মাইনাস থিটা। কিন্তু তার আগে কি করবা? ট্যান থিটা বের করবা। ট্যান থিটা ইকুয়াল টু কি? মডুলাস অফ ওয়াই বাই এক্স। ওয়াই এর মান কত? -1, এক্স এর মান কত? √3। তাহলে এখান থেকে সুন্দর মতন করে চলে আসবে 1/√3। তো তাহলে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স কত? 1/√3। ঠিক আছে, ট্যান ইনভার্স 1/√3। তোমরা কি জানো ট্যান ইনভার্স 1/√3 মান কত? 30 ডিগ্রি। কত ডিগ্রি? 30 ডিগ্রি। ট্যান ইনভার্স 1/√3 মান 30 ডিগ্রি। দেখি আমরা ঠিকঠাক আছে নাকি সব কিছু। ক্যালকুলেটর মেরে দিবা যদি মনের মধ্যে কোনো সন্দেহ থাকে। তো তাহলে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 1 ডিভাইডেড বাই এই যে √, এই যে 3, 1 ডিভাইডেড ইকুয়াল টু দিবা। জাস্ট দেখো অ্যান্সার 30 ডিগ্রি চলে আসছে। থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 1/√3, ডিরেক্ট 30 অ্যান্সার আসবে। তো ভালো কথা, এটা 30 আসছে। কিন্তু বাবা রে, এটা কি অ্যান্সার? না, এটা অ্যান্সার না। কি করবা? দেখবা প্লাস মাইনাস কোন চতুর্ভাগ। সে আছে চতুর্থ চতুর্ভাগে। চতুর্থ চতুর্ভাগের অ্যান্সার হচ্ছে 360 মাইনাস থিটা। কীভাবে বের করছি? অ্যান্টি ক্লকে বের করছি। তো তাহলে 360 মাইনাস থিটা মানে অ্যান্সার 330 ডিগ্রি। বাস, শেষ, কোনো কথা নাই, দুবদাব অ্যান্সার। এক্স্যাক্ট সরলরেখার মতো, আকি খাতুন, একদম সরলরেখার মতো। এই যে দেখো না, -30 অ্যান্সার বের করছে কিভাবে? ক্লকে বের করছে। শিহাব বের করছে কিভাবে? ক্লকে। আমি কিভাবে বের করছি? অ্যান্টি ক্লকে। দোনো অ্যান্সারই সঠিক। আমি বের করছি অ্যান্টি ক্লকে, শিহাব একটা ছেলে এখানে বের করছে ক্লকে। সব অ্যান্সার সঠিক। কিন্তু আরেকটা কথা বলি, ধরো এটা এমসিকিউতে আসছে। এমসিকিউতে 330 ডিগ্রি নাই। এমসিকিউতে 330 ডিগ্রি নাই। এমসিকিউতে আছে পাই বাই সামথিং আকারে। এমসিকিউতে আছে পাই বাই সামথিং আকারে। তখন তুমি কি করবা? তো তাহলে যে কোনো কিছুকে পাই বাই সামথিং আকারে নিতে হবে না? যে কোনো কিছুকে পাই বাই সামথিং আকারে নেওয়ার জন্য এবার দুইটা পদ্ধতি আছে। তুমি বলতে পারো স্যার বুঝতেছি না, কি বললেন এটা আপনি? ভাই 330 ডিগ্রি না, ডিগ্রিকে আবার রেডিয়ানে পাই আকারে লেখা যায় না? যে কোনো মানকে পাই বাই সামথিং আকারে লেখার জন্য দুইটা জিনিস মনে রাখবা। শোনো, পাই বাই সামথিং আকারে লেখার জন্য দুটি মান মনে রাখতে হবে। দুটি মান মনে রাখতে হবে। প্রথমটা কি? একটা হচ্ছে π/6 মানে 30 ডিগ্রি, আর 2 নম্বর হচ্ছে π/4 মানে 45 ডিগ্রি। এই দুইটা মান, শেষ, আর কিচ্ছু না। π/6 মানে 30, π/4 মানে 40। তোমরা বলো স্যার এটা তো জানি, এটা তো না জানার কিচ্ছু নেই। স্যার 180কে 6 দ্বারা ভাগ করলে তো 30 হয়, 180কে 4 দ্বারা ভাগ করলে তো 45 হয়। এটা আবার নতুন কি? নতুন কিচ্ছু না। এদিকে দেখো নতুনটা কি। তোমার যে আনসার আসবে এটাকেই তো তুমি
পাই বাই সামথিং আকারে নিবা, তাই তো? তোমার যে আনসার আসবে সেটা হয় 30 না হয় 45 দ্বারা ভাগ যাবে। তোমার যে আনসার আসবে 100% এটা হয় 30 না হয় 45 দ্বারা ভাগ যাবে। তুমি বলতে পারো স্যার ভাগ না গেলে যাবে ভাই। আপাতত 330 তোমার যে অঙ্কটা, তোমার যে আনসারটা, এই অঙ্কের যে আনসার সেটা 30 দ্বারা ভাগ যায়। তো তাহলে 30 দ্বারা তুমি ঠাস করে ভাগ করে দিবা। ভাগ করে দিলে বলো তো 30 0 0 মোকাবেলা কত আসলো? 11 আসলো না? 11 আসলো না? আসবে, হ্যাঁ। এই যেই মানটা আসবে, যে মানটা আসবে সেটা তুমি লিখবা, যে মানটা লিখবা। যেহেতু তুমি 30 দ্বারা ভাগ করছো, যেহেতু তুমি 30 দ্বারা ভাগ করছো, আমাকে বলো তো 30 মানে কি? 30 মানেই পাই বাই 6 না? সেই যে মানটা আসবে সেটার সাথে তুমি পাই বাই 6 লাগাই দিবা, শেষ। মানে 11 পাই বাই 6 যেই কথা, 330 একই কথা। দেখো চলে আসছে, মানে 330কে পাই বাই সামথিং আকারে প্রকাশ আমি করে ফেলছি, শেষ। কি মজা, কি দারুণ, কি দারুণ। তো তাইলে এখন ডিগ্রিতে করে নিলে হবে না ভাইয়া? শাওন মাহমুদ একটা কথা বলছে, কেন হবে না ভাই? অবশ্যই হবে শাওন, কিন্তু তুমি যদি এমসিকিউতে অ্যান্সার তোমার 11 পাই বাই 6 আসে, তাহলে তুমি ইনস্ট্যান্ট এটাকে নিতে হবে না, এটাই আর কি। খুব সহজে তোমার নিয়ে ফেলা যায়। তাহলে আমি আরেকবার বলবো, তোমার অ্যান্সার আসলো 330, কোনো কথাবার্তা ছাড়া তুমি সেটাকে পাই বাই সামথিং আকারে প্রকাশ করতে চাও, তুমি 330কে হয় 30 নয় 45 দ্বারা ভাগ করবা। আপাতত সেটা 30 দ্বারা ভাগ যাবে, ভাগ গেলে 11 আসবে। যেহেতু 11 লিখছো, যেহেতু 30 দ্বারা ভাগ করছো, 30 মানে পাই বাই 6, সেই 11-র সাথে পাই বাই 6 তুমি লাগাই দিবা, শেষ, গুণ করে দিবা। আর তুমি বলতে পারো স্যার আপনি কি শিওর 11 পাই বাই 6 মানে 330? চেক করে দেখো না। 11 পাই বাই 6, পাই এর মান কত? পাই এর মান 180, বাই বাই 6, তাহলে 6 আর 180 মোকাবেলা করলে কত? 30। 30 ইন্টু 11 কত? 330। আসছে না আসে নাই? 330 আসছে না আসে নাই? অবশ্যই আসবে। তো আই হোপ তোমরা বুঝে গেছো যে 330 যে কথা, 11 পাই বাই 6 একই কথা। আসসালামু আলাইকুম স্যার, আমি এসএসসি পরীক্ষার্থী। যাক, ভেরি গুড, তুমি এসএসসি পরীক্ষার্থী, আশা করি তোমার আজকে ইংলিশ পরীক্ষা খুব ভালো হয়েছে। ওকে, ঠিক আছে। তো আমি যদি এরকম একটা অঙ্ক করে, তাহলে আমি আরেকটা অঙ্ক দিব না এখন? দেখি এবার কে কত ফাস্ট করতে পারো, হ্যাঁ, কে কত ফাস্ট করতে পারবা, কে কত দ্রুত করতে পারো। আমি স্ক্রিন চেঞ্জ করতেছি, ওকে। এবার দেখি কে পারো, কত ফাস্ট। আমি বললাম z = -√3i - 1, এটা বললাম। যাও দেখি তোমরা আমার জন্য বিষয়গুলো আপনার কাছে পড়তে খুব ভালো লাগে, জানা বিষয়গুলো। থ্যাংক ইউ। একটা যে ভাগ করে তাইলে পাই দিব, হ্যাঁ, ওকে। হ্যাঁ, সরলরেখায় সেম জিনিস, কিন্তু একদম সরলরেখাও ছিল এটা। তো দেখে এটা কে করতে পারো, তাহলে মডুলাস z, মডুলাস আর্গুমেন্ট দুটোটাই নির্ণয় করতে হবে। মডুলাস ও আর্গুমেন্ট কত, মডুলাস ও আর্গুমেন্ট কত, আমার মনে হয় অনেকে করে ফেলছে এতক্ষণে। মডুলাস ও z √x²। কে বলতে পারবে x এর মান কত এখানে? 100% x এর মান -1। কি রে, x এর সাথে কি কোনো i থাকে? থাকে না, একটু উল্টাপাল্টা করে লেখা হয়েছে। x এর মান -1 আর y এর মান কত? -√3। আই হোপ বুঝছো তোমরা। x এর মান -1, y এর মান হচ্ছে তোমার, y এর মান হচ্ছে -√3। তো তাহলে √x² প্লাস y এর স্কোয়ার, তো তাহলে √1 প্লাস 3 √4। আগেরটার মতনই অ্যান্সার 2 আসছে। কোনো দিক চিন্তা ভাবনা না করে আমরা আগে এঁকে ফেলবো এটা। তো তাইলে এটা কি প্লাস 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 মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস থিটা 180 মাইনাস থিটা 180 প্লাস থিটা 360 মাইনাস থিটা গেল। চমৎকার। এরপরে আমরা কি করব? আমরা আর্গুমেন্ট বের করব। তাহলে z কত? -√3i - 1, তাহলে tan থিটা, আগে tan থিটা বের করব। tan থিটা = মডুলাস অফ y বাই x, y এর মান কত? -√3। এই যে y এর মান -√3, x এর মান কত? -1। তো তাহলে এখান থেকে কি আসবে? tan থিটা = আসবে √3। তো তাহলে থিটার মান কত আসবে? tan ইনভার্স √3। tan ইনভার্স √3 এর মান কত? 60 ডিগ্রি। ঠিক আছে, ক্যালকুলেটর মারো, 60 ডিগ্রি আসবে। এবার আমাকে বলো, আমাকে বলো এটা কি অ্যান্সার? আমাকে বলো এই যে থিটা যেটা আসছে এটা কি অ্যান্সার? মোটেও না। কেন? তোমাকে দেখতে হবে যে কোন চতুর্ভাগে আছে। এক্স এর মানও মাইনাস, ওয়াই এর মানও মাইনাস, এক্স এর মানও মাইনাস, ওয়াই এর মানও মাইনাস, এই যে মাইনাস মাইনাস
মাইনাস মাইনাস 100% তোমার এই চতুর্ভাগে আছে না, তো তাহলে অবশ্যই 180 প্লাস থিটা হবে। তো তাহলে 180-র সাথে তুমি 60 যুক্ত করে দাও, তো তাহলে অ্যান্সার হবে 240 ডিগ্রি। কিন্তু আমাকে একটা কথা বলো, তুমি যদি চাও এটাকে কি পাই বাই সামথিং আকারে প্রকাশ করতে পারবা না? 100% পারবা। কিভাবে কি করবা? এই যে 240-কে বলছিলাম কি মনে পড়ে, পাই বাই 6 মানে 30 ডিগ্রি, পাই বাই 4 মানে 45 ডিগ্রি। তো তাইলে আবারও তোমার 240 30 দ্বারা ভাগ যায়, 30 দ্বারা যদি ভাগ যায় তাহলে কত হয় এখানে? মোকাবেলা মোকাবেলা করলে হবে 8। ঠিক আছে, এখানে 8 আসবে না? 8 আসবে। তো সেই 8 লিখবা, যেহেতু তুমি 30 দ্বারা ভাগ করছো, 30 মানে পাই বাই 6, 8-এর সাথে একটা পাই বাই 6 যুক্ত করে দিবা। এই 8 পাই বাই 6 যেই কথা, তোমার 240 একই কথা। তুমি যদি চাও, এই যে এটাই অ্যান্সার, একই কথা। তুমি যদি চাও টেস্ট করে দেখতে পারো, পাইয়ের মান কত? 180 ডিভাইড বাই কত? 6। তাহলে 6 আর 180 মোকাবেলা কত? 3 6 18 30, 3 8 24, 240। ঘুরে ফিরে যেই লাউ সেই কদু। ঠিক আছে, তোমরা কি বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো? তুমি চেষ্টাও, তুমি ইয়াও করে দেখছো, যাও ওই মোকাবেলা করে 240 আসছে শেষ পর্যন্ত ঘুরে ফিরে 240। জি ভাইয়া, আশা আশা করি আমরা সবাই বুঝে গেছি এখানে। আমার খুব মাথা ব্যথা করতেছে, আমি একটু পানি খাই। হ্যাঁ, তোমরা একটু লিখে ফেলো, যারা যারা লিখো নাই, একটু পানি খাই। ওকে, আমি সকাল 11টা থেকে পড়াচ্ছি, বুঝছো? 11:30 থেকে। আমি সকাল 11:30 থেকে পড়ানো শুরু করছি। এই 7টা থেকে 8টা 1 ঘন্টা ব্রেক ছিল আমার, এবং একটা না আমি পড়াইছি। তো বুঝতে পারতেছো, একটু পেন তো খাবোই আমি। ঠিক আছে, আমার মনে হয় তোমাদের মডুলাস আর্গুমেন্ট নিয়ে আর জীবনও কোনো ধরনের প্যারা হবে না। ঠিক আছে, মডুলাস আর্গুমেন্টের পরে এবার তোমাদেরকে একটা জিনিস পড়াবো, কি বলছিলাম, মুখ্য আর্গুমেন্ট পড়াবো। ঠিক আছে, দেখি মুখ্য আর্গুমেন্টটা পড়াই দিই তাহলে, এটাও একদম সহজ একটা জিনিস। ওকে, লিখে ফেলো তাড়াতাড়ি একটু। ওকে, ডান ডান ডান। স্যার মনে হচ্ছে আজকে দেখা হয়েছে আপনার সাথে। স্যার মনে হচ্ছে আজকে দেখা হয়েছে আপনার সাথে। সকালবেলা না তোমাদের বিন্যাস সমাস নিচ্ছিলাম, কি বলবো। আচ্ছা, এবার আমরা নতুন টপিকে যাব। কি বলছি সেটা মুখ্য আর্গুমেন্ট। ভাই আর্গুমেন্ট বুঝলে আর কি মুখ্য আর্গুমেন্ট কোনো ব্যাপার হবে বলো? বুঝতে পারতেছো, একদম সহজ হবে এটা। মুখ্য আর আর্গুমেন্ট। ওকে, এই টপিকটার মানে কি আবার? এটা আবার কি জিনিসটা কি? আচ্ছা, তো আচ্ছা, মুখ্য আর্গুমেন্ট ব্যাপারটা হচ্ছে, শ্যামন ভাই হায়ের মধ্যে 3টা চ্যাপ্টার একসাথে পড়ছি আমি, কিন্তু তোমরা কি একবারের জন্য আমার ক্লাসের অবস্থা আমি কি পরিমাণ চলতেছে আমার উপর দিয়ে আসলে। কিন্তু সব ক্লাস নিচ্ছি, সব ক্লাস মেনটেন করতেছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। দোয়া করি আমার জন্য। আচ্ছা, মুখ্য আর্গুমেন্ট জিনিসটা কি? তোমরা তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে থিটা 180 মাইনাস থিটা, মনোযোগ দিও, 180 প্লাস থিটা, 360 মাইনাস থিটা। ঠিক না বে? ঠিক ঠিক। এবং এবং তো তাইলে এটা যদি উল্টাই দিই, 360 মাইনাস থিটা, আবার লিখতেছি আর কি, থিটা লিখতে হবে, আসলে কিছু করার নাই। 180 মাইনাস থিটা, 180 প্লাস থিটা, আর 180 মাইনাস থিটা। ওকে, সবগুলোর সামনে মাইনাস হবে। বুঝতে পারতেছো, একটা লিখছি অ্যান্টি ক্লক, একটা লিখছি ক্লক, একটা লিখছি অ্যান্টি ক্লক, একটা লিখছি ক্লক। ঠিক আছে না? তোমরা আমাকে একটা কথা বলবা এবার, অ্যান্টি আর এটা ক্লকওয়াইজ। তোমরা আমাকে একটা কথা বলো এবার, আমি যদি ধরো দ্বিতীয় চতুর্ভাগে একটা জটিল সংখ্যা পাইছি, দ্বিতীয় চতুর্ভাগে, এটা না, প্লিজ মনোযোগ দিবা, নাহলে কিন্তু কিছুই বুঝবা না। মনোযোগ না দিলে কিছুই বুঝবে না, উল্টোপাল্টা লাগবে। আমি একটু এটাকে ছোট করে দিচ্ছি। ওকে, ধরো দ্বিতীয় চতুর্ভাগে একটা জটিল সংখ্যা আছে। ওকে, এই যে এখানে, ভালো কথা, খুব চমৎকার। এখন এখন তুমি ওর কাছে বাস্তবক্ষের ধনাত্মক দিক থেকে যাত্রা করে
তুমি তার কাছে অ্যান্টি ক্লকওয়াইজও পৌঁছাইতে পারো, তুমি আবার ক্লকওয়াইজও পৌঁছাইতে পারো। আচ্ছা, এটাকে আর একটা কালার দিই। তুমি ক্লকওয়াইজও পৌঁছাইতে পারো। কিন্তু তোমরা আমাকে একটা কথা বলো তো দেখি, তোমরা আমাকে একটা কথা বলো, এই যে অ্যান্টি ক্লকেই আমি ওর কাছে তাড়াতাড়ি পৌঁছাইছি নাকি ক্লকে আমি ওর কাছে তাড়াতাড়ি পৌঁছাইছি? 100% আমি কিন্তু অ্যান্টি ক্লকেই তাড়াতাড়ি পৌঁছাইছি। তোমরা বুঝছো? আচ্ছা, তোমরা একটু চিন্তা করো, এই দ্বিতীয় চতুর্ভাগে একটা জটিল সংখ্যা আছে, আমি আমি খুব দ্রুততার সহিত দেখো কম রোটেশনে, অল্প রোটেশনে আমি কিন্তু ওর কাছে পৌঁছে গেছি। কিন্তু তোমার কি মনে হয় এখানে 180 ডিগ্রি ঘুরে আরও বেশি রোটেশন করতে হয়েছে? মানে ক্লক ওয়াইজ আমার বেশি রোটেশন করে ওর কাছে যাইতে হয়, কিন্তু অ্যান্টি ক্লকে কম রোটেশনে আমি ওর কাছে যাইতে পারি। তাহলে এই যে কম রোটেশন, অ্যান্টি ক্লকে যে আমি ওর কাছে চলে গেলাম, দেখি বুঝে যাচ্ছে স্পষ্ট হলুদের রোটেশনটা কম। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে মুখ্য আর্গুমেন্ট হবে অ্যান্টি ক্লকওয়াইজ। কিছু কি বুঝছো তোমরা? আরেকবার বলি, দ্বিতীয় চতুর্ভাগে যদি কোনো একটা জটিল সংখ্যা থাকে, তো তাইলে মুখ্য আর্গুমেন্ট নির্ণয় করতে হবে অ্যান্টি ক্লকওয়াইজের মাধ্যমে। আচ্ছা, এবার একটু টান দিয়ে দেখি, আমরা একটু টান দিয়ে দেখি। মনোযোগ দিবা, ফাটফাট করে বুঝে যাবা। মনোযোগ না দিলে সব উল্টাপাল্টা লাগবে। এই যে দেখো কতটা ভালো লাগবে, এবার দেখবা। মনোযোগ দাও। ধরো প্রথম চতুর্ভাগে একটা জটিল সংখ্যা আছে, প্রথম চতুর্ভাগে স্পষ্ট দেখতে পাচ্ছ তুমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলেই খুবই কম রোটেশনে ওর কাছে বোঝা যায়। কিন্তু ক্লকওয়াইজ দেখো ভাই, এই ক্লকওয়াইজ বিশাল কাহিনী করে ওর কাছে যেতে হয় না। তো তাইলে প্রথম চতুর্ভাগের জন্য অ্যান্টি ক্লকওয়াইজই হচ্ছে তোমার মুখ্য আর্গুমেন্ট। শেষ তো মুখ্য আর্গুমেন্ট, বুঝে গেছো? আচ্ছা, এবার দেখো দ্বিতীয় চতুর্ভাগে একটা জটিল সংখ্যা আছে, এই যে কম রোটেশনে তুমি তার কাছে চলে গেছো, মানে এটাও ডেফিনেটলি অ্যান্টি ক্লকওয়াইজ। মানে দ্বিতীয় চতুর্ভাগের জন্যও অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে তোমার মুখ্য আর্গুমেন্ট, ঠিক আছে? কিন্তু এবার চিন্তা করো, তৃতীয় চতুর্ভাগে একটা জটিল সংখ্যা আছে, কালার চেঞ্জ করি। তৃতীয় চতুর্ভাগে এবার বলো তো আমাকে, বাস্তবপক্ষে ধনাত্মক দিক থেকে যাত্রা করে অ্যান্টি ক্লকওয়াইজ নাকি 100% ক্লকওয়াইজ? ক্লকওয়াইজে আমি তোমার কি, ক্লকওয়াইজে আমি তার কাছে দ্রুততার সহিত পৌঁছাতে পারি না? ক্লকে অবশ্যই পারি, বুঝছো তো? এই ক্লকেই আমি ওর কাছে তাড়াতাড়ি পৌঁছে দিতে পারি। তো তাইলে তাইলে এই যে ক্লকওয়াইজ ক্লকওয়াইজ হচ্ছে তোমার তৃতীয় চতুর্ভাগের জন্য মুখ্য আর্গুমেন্ট। বুঝছো? ক্লকওয়াইজ শেষ তো, বুঝে গেছো তোমরা? আর এই যে চতুর্থ চতুর্ভাগে যদি থাকে, ঘুরে ফিরে একই কথা। বাস্তবকে ধনাত্মক দিক থেকে আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরি, বিশাল রোটেশন হয়, কিন্তু আমি যদি ক্লকওয়াইজ ঘুরি তাহলে টুকুর করে তার কাছে চলে আসতে পারবো। তো তাহলে চতুর্থ চতুর্ভাগের জন্য তোমার এই ক্লকওয়াইজ হবে তোমার মুখ্য আর্গুমেন্ট। কি সুন্দর মতন করে দেখা দিচ্ছি, দেখছো? এই যে কিভাবে যাচ্ছে, বুঝতে হবে জিনিসগুলো কেমনে কি হয়েছে। তো তাইলে আমাকে বলো, তোমাকে যদি তৃতীয় চতুর্ভাগে, কোয়েশ্চেনটা বুঝিও, তোমাকে যদি 3 নাম্বার চতুর্ভাগে, প্রথম দ্বিতীয় তৃতীয় 3 নাম্বার চতুর্ভাগে একটা জটিল সংখ্যা দেয়, তোমাকে যদি 3 নাম্বার চতুর্ভাগে একটা জটিল সংখ্যা দেয়, তোমাকে বলে মুখ্য আর্গুমেন্ট বের করতে, তুমি কি জীবনে অ্যান্টি ক্লকে করবা? না, তোমাকে ক্লকে করতে হবে। এই তো, এই জন্য ক্লকওয়াইজ শিখাইছি আমি, বুঝছো? হ্যাঁ, ফরিদা চিন্তা করতেছে, এটাই তো অনেক, থ্যাংক ইউ। আচ্ছা, আমার মাথাটা ব্যথা করতেছে আসলে, নো প্রবলেম, ঠিক হয়ে যাবে। ওকে, শোনো কি বলতে চাচ্ছি। তোমাকে যদি চতুর্থ চতুর্ভাগে একটা জটিল সংখ্যা দেয়, বুঝছো তো? মানে চতুর্থ একটা কি প্লাস মাইনাস এরকম একটা জটিল সংখ্যা দেয় চতুর্থ চতুর্ভাগে, সেই চতুর্ভাগে জটিল সংখ্যা তোমারে বললো যে মুখ্য আর্গুমেন্ট বের করতে, তুমি ক্লকে করবা না অ্যান্টি ক্লকে করবা? অবশ্যই তোমারে ক্লকে করতে হবে। তাহলে প্রথম এবং দ্বিতীয়, অ্যান্টি ক্লক, এবং তৃতীয় চতুর্থ
হচ্ছে তোমার ক্লক। শেষ, তোমরা আশা করি বুঝে গেছো, একদম ক্লিয়ার, আশা করি একদম ক্লিয়ার, আর কোনো ব্যাপারই নেই। ঠিক আছে, এবার সাধারণ আর্গুমেন্ট কাকে বলে? আমার মনে হয় আর মুখ্য আর্গুমেন্ট নিয়ে কোনো প্যারা নেই, যে কোনোখান থেকে মুখ্য আর্গুমেন্ট আসলেই তোমরা করে ফেলবা। এবার আমরা স্লাইডটা একটু চেঞ্জ করি, আমরা সাধারণ আর্গুমেন্টে যাইতে যাই। সাধারণ আর্গুমেন্ট কিছুই না রে ভাই, এগুলো মুছে দিলেই পারতেছি, এগুলা কিচ্ছু লাগবে না, আর শুধু একটা থাকলে চলবে। দেখো সাধারণ আর্গুমেন্ট কি? সাধারণ আর্গুমেন্ট একটা দিয়ে বের করবা, এই অ্যান্টি ক্লক দিয়ে বের করে ফেলবা, এইটা দিয়ে তুমি বের করে ফেলবা। কি সাধারণ আর্গুমেন্ট দেখি, লিখলাম তোমাকে যদি সাধারণ আর্গুমেন্ট বের করতে বলে কিছুই করবা না, খালি তুমি প্রত্যেকটার সাথে 2n পাই যুক্ত করে দিবা, আর কিচ্ছু না। তুমি বলতে পারো স্যার 2n পাই মানে? সাধারণ আর্গুমেন্টের কনসেপ্টটা আগে একটু দেখাই। সাধারণ আর্গুমেন্ট, ধরো প্রথম চতুর্ভাগে একটা জটিল সংখ্যা আছে, প্রথম চতুর্ভাগে একটা জটিল সংখ্যা আছে, ঠিক আছে? বুঝছো তো, এটা একটা জটিল সংখ্যা, ধরো প্রথম চতুর্ভাগে আছে। তোমরা আমাকে বলো আর্গুমেন্ট কি? আর্গুমেন্ট হচ্ছে বাস্তব অক্ষের ধনাত্মক দিক হতে যাত্রা করে। আমরা কিন্তু লাস্ট ক্লাসে মনে হয় সংজ্ঞাটা লিখে দিছিলাম, আমরা মনে হয় সংজ্ঞাটা লিখে দিছিলাম যে এই যে বাস্তব অক্ষের এই যে ধনাত্মক দিক, বাস্তব অক্ষের ধনাত্মক দিক থেকে যাত্রা করে ওই জটিল সংখ্যা পর্যন্ত পৌঁছাতে যে পরিমাণ কোণ তৈরি হয় সেটারে বলে আর্গুমেন্ট। তো ভালো কথা, এটা তো আর্গুমেন্টের সংজ্ঞা। তোমরা আমারে বলো তো, বাস্তব অক্ষের ধনাত্মক দিক থেকে যাত্রা করে আমি এই যে পৌঁছাইলাম, অ্যান্টি ক্লকওয়াইজে পৌঁছাইলাম ধরো, ঠিক আছে, কিন্তু আমি কি আবার পূর্ণ 360 ডিগ্রি রোটেশন করে আবার যদি ওই থিটা কোণটা যাই, তাহলে কি আমি আবার সেই জটিল সংখ্যাকে পাই না? কথা মনোযোগ দিয়ে শোনো। ধরো এটাকে আমি থিটা বললাম, এটাকে আমি থিটা বললাম, তো থিটা ঘুরলে আমি ওর কাছে যেতে পারতেছি, ফাইন, একটা রোটেশন হয়েছে। থিটার মান কত? ধরো থিটার মান 40 ডিগ্রি বা 45 ডিগ্রি, ধরো 45 ডিগ্রি রোটেশন আমি ওকে পাইছি। তোমরা প্লিজ আমাকে বলবা এই যে 360 ডিগ্রি ঘুরে আমি যদি আবার 45 ডিগ্রি ঘুরি, তাহলে কি আমি আবার ওকে পাবো না? এটাও কি একটা রোটেশন না? এটাও তো একটা রোটেশন। তো তাইলে 45 ডিগ্রি ঘুরলে যদি আমি ওকে পাই, ধরে নিচ্ছি আমি থিটার মান 45, তো তাইলে আবার 360 ডিগ্রি ঘুরে আমি যদি আবার 45 ডিগ্রি যাই, তাহলে আমি 100% আবার তো আমি সেই জটিল সংখ্যাটাকে পাবো না? পাবো তো। তো তাইলে তুমি বলতে পারো স্যার আপনি তো একটা কাজ করতে পারেন, আপনি তো এই যে একবার 360 আবার 360 ঘুরে আপনি যদি আবার যান, তাহলে তো তাও আপনি পাবেন। খুবই বিশ্রী লাগতেছে চিত্রটা, একটু সুন্দর করে আঁকার চেষ্টা করি। একবার 360 আবার 360 ঘুরে যদি আবার আমি সেটা যাই, এবারও বিশ্রী হয়েছে, বাদ দাও থাক। তো তাহলে আবার তো আমি ওই জটিল সংখ্যা যাইতে পারবো। তো তুমি বলতে পারো স্যার এরকম কতক্ষণ পারবো? ইচ্ছা মতো পারবো। মানে আমি একবার 360 ঘুরলাম, আবার ওই থিটাটা ঘুরলাম, 360 ঘুরে থিটা ঘুরে ওরে আমি পাচ্ছি জটিল সংখ্যা। আমি 360 আবার 360 ঘুরে আবার যাচ্ছি, আবার পাবো। 360 করে আবার থিটা গেলে আবার আমি ওকে পাবো। কোটি বার পাবো না এরকম? পাবো না, কোটি মানে ইচ্ছা মতো এন টাইমস যদি আমি 2 পাই ঘুরি, 360 মানে কি 2 পাই না? 360 মানে কি 2 পাই না? 2 পাই তো। আমি যদি এন টাইমস এন সংখ্যক বার 2 পাই ঘুরতে থাকি, ঘুরে যদি আমি আবার ওই থিটা কোণ ঘুরি, তাহলে অবশ্যই আমি ওই জটিল সংখ্যাটাকে পাবো। এটাই তো আর্গুমেন্ট। তো এই জন্য এন সংখ্যক বার 2 টাইমস, এটাকে 2n পাই বলে। 2n পাই, দেখো 2n পাই, তাহলে n এর মান যদি 0 হয়, চিন্তা করো 2n পাই প্লাস থিটা, ধরো এই যে প্রথম চতুর্ভাগের জন্য 2n পাই প্লাস থিটা। তুমি বলতে পারো স্যার কেমনে, এটা সাধারণ আর্গুমেন্ট। চিন্তা কর ভাই, n এর মান তোর 0, n এর মান 0, এটা পুরোটা 0 প্লাস থিটা মানে কত? থিটা, শেষ। বুঝছো? আচ্ছা n এর মান যদি 1 হয়, 1 হইলে 2 পাই প্লাস থিটা। এই যে দেখো 2 পাই মানে কি একবার 360 ঘুরে প্লাস থিটা। বুঝতে পারছো তোমরা জিনিসটা? তোমরা বুঝছো সবাই? প্লিজ বলো তো বুঝছো নাকি? ইনফিনিটি বার পাবো স্যার? হ্যাঁ, ইনফিনিটি মানে ইচ্ছা মতো তুমি পাইতে থাকবা। এই যে দেখো n এর মান 1, 2 পাই প্লাস থিটা। আচ্ছা n এর মান যদি 2 হয়, তাহলে n এর মান যদি 2 হয়, তাহলে কত? এরকম করে বাড়তে থাকবে না? ইচ্ছা মতো বাড়তে থাকবে। n এর মান 2 হইলে, n এর মান 3 হইলে, n এর মান 4 হইলে ইচ্ছা মতন বাড়তে থাকবে। তো এভাবেই তোমার আসলে
ইচ্ছা মতো তুমি আর্গুমেন্ট পাবা, সেটারে বলে সাধারণ আর্গুমেন্ট। আমি পুরো জিনিসটাকে আরেকবার রিপিট করি। সব বাদ দাও। দেখো প্রথম চতুর্ভাগে একটা জটিল সংখ্যা আছে, তুমি থিটা কোণে ঘুরছো, তুমি ওকে পাইছো। তুমি যদি চাও তাহলে 360 ডিগ্রি ঘুরে আবার থিটা ঘুরলে তাহলে তুমি ওকে আবার পাবা। তুমি যদি চাও 360 ঘুরে আবার থিটা ঘুরলে তুমি আবার ওকে পাবা। তো এরকম করে এবার দেখো কালার দিয়ে দিছি, থিটা হলুদটা হচ্ছে 360 প্লাস থিটা, তারপর হচ্ছে 360 দুইবার 360, তাহলে 2 ইন্টু 2 n পাই, বুঝছো তো? মানে n এর মান যদি 2 হয় তাহলে 4 পাই আর কি, 4 পাই প্লাস থিটা, বুঝছো তো? তো 4 পাই, বুঝছো তো জিনিসটা? তো তাইলে এই যে এতবার আমরা পাবো সেটাকে ইন জেনারেল একটা ফরম্যাটে প্রকাশ করতে হবে না? সেই ইন জেনারেল ফরম্যাটটা কি? সেটা হচ্ছে এটা। তো কিচ্ছু না, তাহলে সাধারণ আর্গুমেন্ট বললে কি করবা? প্রতিটার সাথে খালি 2n পাই যোগ করে দিবা, শেষ, আর কোনো কামই নেই। তাহলে দ্বিতীয় চতুর্ভাগ বললে কিছুই না, 2n পাই প্লাস এই যে 180 মাইনাস থিটা হবে, 180 মাইনাস থিটা। তাহলে 3 নম্বর চতুর্ভাগে যদি কোনো জটিল সংখ্যা থাকে তাহলে 2n পাই, প্রত্যেকটার সাথে খালি ভাই 2n পাই লাগাবো, আর কিচ্ছু না, 180 প্লাস থিটা, 180 প্লাস থিটা। আর 4 নাম্বার চতুর্থ চতুর্ভাগের জন্য কি থাকবে? এটার জন্য থাকবে 2n পাই প্লাস এই যে 360 মাইনাস থিটা, 360 মাইনাস থিটা। মানে তোমাকে যদি একটা জটিল সংখ্যার সাধারণ আর্গুমেন্ট বের করতে বলে, তুমি আগে নর্মাল আর্গুমেন্ট বের করবা, আর্গুমেন্ট বের করে তার সাথে একটা খালি 2n পাই যুক্ত করে দিবা, শেষ, আর কিছু নেই। এর কি কোনো শেষ নাই? না, শেষ নাই। তুমি তো প্রকাশই করেছো এই যে সাধারণ, সাধারণ মানে জেনারেল উপায়। সাধারণের ইংরেজি জেনারেল না? জেনারেল মানে কি? সবগুলাকে একটা তুমি জেনারেলাইজড ফরম্যাটে আনছো, সাধারণ একটা ফরম্যাটে আনছো, সবগুলা রোটেশনকে একটা তুমি সাধারণ ফরম্যাটে আনছো। সেই সাধারণ ফরম্যাট হচ্ছে তোমার এই যে 2n পাই যুক্ত। আমার মনে হয় তোমরা বুঝে গেছো। তাহলে তোমরা একটা অঙ্ক, সিম্পল অঙ্ক বলো না, এই যে অঙ্ক বলো। তুমি যদি বলো এই যে 1 2 1 2, ধরো এটাই হচ্ছে ধরো 2 + 2y, এটা জটিল সংখ্যা। তো তুমি কি করবা? ধরো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলা, তাহলে ট্যান থিটা কি করবা? ট্যান থিটা মানে মডুলাস অফ y/x, তাহলে মডুলাস অফ y/x, সেখান থেকে থিটার মান আসবে 45 ডিগ্রি। বুঝে গেছো? আমরা লাস্ট ক্লাসে করছিলাম এটা। থিটা তো 45 অ্যান্সার। তো তোমার অ্যান্সার কি হবে? সাধারণ আর্গুমেন্ট কি হবে? সাধারণ আর্গুমেন্ট হবে তোমার 2n পাই প্লাস 45 ডিগ্রি, শেষ, এটাই অ্যান্সার, আর কিচ্ছু না তো ভাই। 2n পাই প্লাস 45 ডিগ্রি, এটাই হবে অ্যান্সার, বা 2n পাই প্লাস থিটা আর কি। প্রাউডলি বুঝতে পারছি, জি ভাই বুঝছি। আর কোনো সমস্যা? আর তো কোনো সমস্যা না, ঠিক আছে না? ওকে, এই 2n পাই প্লাস 45 প্রথম চতুর্ভাগের জন্য। প্রথম চতুর্ভাগ না হয় যদি অন্য কোনো চতুর্ভাগ হইতো তুমি এভাবে লিখে ফেলতা। আমার মনে হয় না আর কোনো সমস্যা থাকার কথা। সব কিছু আশা করি হয়ে গেছে, খুব সিম্পলভাবেই হয়ে গেছে, ভালোভাবে হয়ে গেছে। এবার আজকে আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক পড়ব, মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আসবে 9:15 বাজতেছে মাত্র। এটাই দুঃখ লাগে আর কি, বুঝছো? যারা যারা ক্লাস করতেছো, 1 2 3 নাম্বার তিনোটা ক্লাস করছো। মঈনুদ্দিন হাসান, আজকে আপনার সাথে দেখা করার জন্য অফিসে গিয়েছিলাম, কিন্তু আমি তো ক্লাসেই থাকি, বুঝতে পারতেছো। আমার খুব কষ্ট লাগে এই যারা যারা 1 2 3 তিনোটা লেকচার করছো, মেবি তারা বুঝছো যে আমি অনেক এফোর্ট দিয়ে জটিল সংখ্যার 1 নাম্বার ক্লাসে সেই বেসিক দিয়ে সব কিছু পড়াই দিছি, কিন্তু তোমাদের ক্লাসের উপস্থিতি দেখলে না খুব কষ্ট লাগে। তোমাদের ক্লাসের এই উপস্থিতি কখনো আমাকে, মানে কি বললাম আর কি বলবো তোমাদেরকে। আজকে একটা চ্যাপ্টার অনেকে মনে করে ফ্রিতে পড়াচ্ছি বলে মনে হয় ফ্রি কন্টেন্ট, বুঝছো তো? ফ্রি কন্টেন্ট হয় কি, একটা টেকেন ফ্রম গ্র্যান্টেড হিসেবে নিয়ে ফেলে, এই ফ্রি কন্টেন্টে মনে করে ফ্রিতেই তো পড়াচ্ছে, আমি আমার পেডে পড়ে ফেলবো। হ্যাঁ, সাধারণ আর্গুমেন্ট হবে, ক্লকওয়াইজের ক্ষেত্রেও সেম হবে আর কি, 2n পাই প্লাস দিয়ে যা থাকবে ওইটাই সেম হবে। সাধারণ আর্গুমেন্ট ওইটার ক্ষেত্রেও সেমই হবে, ক্লকের বেলাও সেম হবে। ভালো প্রশ্ন প্রমিতি। হয় রিমঝিম পারবিন, হয় কোনো অসুবিধা নেই। তো যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই যে সাধারণ ভাবে নিয়ে ফেলে আর কি স্টুডেন্টরা, যে একটা যে
আমাদের মানে ফ্রি কন্টেন্ট দিচ্ছে, উনি আর কী বা পড়াবেন? আরএমএচের মধ্যে পড়ান, উনি তো মনে হচ্ছে যে এই তো সেদিন পড়ানো শুরু করছেন, উনি হয়তো বা কেমনই বা পড়াবেন, বা হচ্ছে যে কন্টেন্টগুলো কি ঠিক থাকবে, বা এই তো আরও তো আসলে অনেক রিচ রিচ কন্টেন্ট আছে, আমরা কি আর এইগুলো দেখব? কিন্তু তোমাদের, আমার এটা সম্পর্কে কোনো আইডিয়া নেই আসলে, এটাই হচ্ছে সমস্যা হয়ে গেছে, বুঝছো? এটা সম্পর্কে আমার কোনো তোমাদের আইডিয়া নেই, ভেজাল লাগছে ওইখানেই, আর কিচ্ছু না। যাই হোক, এমনি দুষ্টামি করতেছি, বাট হচ্ছে তোমার একদম টেকেন ফ্রম গ্র্যান্টেড হিসেবে নিও না। যেগুলো পড়াচ্ছি বিশ্বাস করো, সেগুলা 100-তে 100 তোমাদের অনেক রিচ কন্টেন্টই হবে, মানে এবং অনেক কষ্ট করে বানানো, এগুলা তুমি সব বুঝতে পারবা। তুমি এই চ্যাপ্টারটা লেকচার সবগুলো কমপ্লিট করার পর আমি 100% শিওর তোমার এই চ্যাপ্টার নিয়ে আর কোনো ধরনের সমস্যা থাকবে না। তুমি একাডেমিক থেকে শুরু করে অ্যাডমিশন, যেটাকে অ্যাকচুয়ালি বলে বেসিক টু প্রো, তুমি বেসিক টু প্রো পর্যন্ত সব কিছু অ্যাকচুয়ালি হয়ে যাবে। দেখো আমি অনেক দিন ধরে পড়াচ্ছি, আই নো থিংস। এটা তো আমি দুষ্টামি করে বলছি, ওরা টরার কোনো ব্যাপার নেই ভাই, এক্সপিরিয়েন্স ম্যাটার্স। তো আমার কাছে এনাফ পরিমাণ এক্সপিরিয়েন্স আছে, আমার চেয়ে আর অনেক যারা বেশি দিন পড়ান ওদের আরও বেশি এক্সপিরিয়েন্স, এবং ওরা আমার চেয়ে আর অনেক 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 ভালো জানেন, এবং এরকম মানুষের কোনো অভাবই নেই আসলে। মানে এরকম মানুষের কোনো অভাব নেই, আল্লাহ আমাকে সুযোগ দিছে, তৌফিক দান করছে যে তোমাদের এই সামনে এসে কথাবার্তা বলার। তো আমি তো চেষ্টা করতেছি, বাকি আমার স্টুডেন্টগুলো যদি একটু চেষ্টা করতো আর কি, যদি তোমার সবাই এটা দেখতো, তাহলে কি কারো কোনো অসুবিধা হইতো না, একটা দেখতা সব কিছু সুন্দরভাবে শেষই হয়ে যাইতো। বাকি তোমাদের ব্যাপার, তোমরা যদি লাইভে বেশি জন থাকো আমি অনেক বেশি খুশি হব আসলে, বুঝছো? আপনার ক্লাস করার পর আর কোনো টিচারের ক্লাস ভালো লাগে না? না, আমার চেয়ে আর অনেক ভালো পড়ান এরকম অনেকে আছে, একদম এটাই সত্যি কথা, বুঝছো? কিন্তু আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি যে যারা মনে করতো ফ্রিতে দিচ্ছি, আচ্ছা ফ্রিতে কী বার হবে, এটা জাস্ট একটা চ্যাপ্টার, সবাইকে তো জানাইতে হবে যে অদম্যতে হয় কেমন ক্লাস। বিন্যাস সমাবেশের আজকে সকালে ক্লাস নিয়েছি একটা 1 ঘন্টা 40-45 মিনিটের মনে হয় আজকেই সকালে, সেই বিন্যাস সমাবেশের অদম্যের ক্লাসে ভাগের ধারণা পড়াইছি, এবং ভাগের ধারণাতে পিন পয়েন্ট চুল ছেঁড়া বিশ্লেষণ হয়েছে যে কেন ভাগ হয়, কেন ফ্যাক্টোরিয়াল হয়, কিভাবে কি আসে। তো যারা অদম্যতে ক্লাস করছো তাদের মোটামুটি আইডিয়া আছে, আর কি বলবো, কিন্তু সবাইকে তো জানাইতে হবে যে আসলে এই একটা চ্যাপ্টারে আর কতই বা তোমাদেরকে কি বলবো। তো তোমরা প্লিজ টেকেন ফ্রম গ্র্যান্টেড হিসেবে নিও না, একটু মনোযোগ দিলে পারফেক্টলি সব কিছু হয়ে যাবে। আজকে 3 নাম্বার ক্লাস, প্রমিস করতেছি 8টা 9টা বা 10টা, এই 9 বা 10 এইগুলোর মধ্যে তোমার জটিল সংখ্যার সব শেষ হয়ে যাবে। আচ্ছা, তো আমরা এই কতগুলো বলার দরকার ছিল। এখন এখন হচ্ছে যে যেই টপিক যাব সেই টপিকটা না অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এবং সেই টপিক থেকে তোমার প্রশ্ন আসবে, কোনো ভুল নেই, ঠিক আছে? স্যার যেমন ম্যাট্রিক্স নির্ণায়ক, এটা সরলরেখা 2টা চ্যাপ্টার স্যার অসাধারণ ছিল, কি বলবো, ওই যে ম্যাট্রিক্স নির্ণায়ক পড়াইছিলাম না, আবার সরলরেখার ওয়ান শট, আর কি ম্যাট্রিক্স নির্ণায়ক সরলরেখার ওয়ান শট পড়াইছিলাম, এক ক্লাসে 6.5 ঘন্টা সব পড়াই দিয়েছি, কিচ্ছু বাদ নাই। তো তোমরা প্লিজ এটাই আর কি মনোযোগ দিও, এই কন্টেন্টগুলোও তোমাদের অনেক বেশি উপকারে আসবে, এটাই। আমরা আমরা এখন যে পড়ব সেটা হচ্ছে জটিল সংখ্যার বর্গমূল। আল্লাহ কি যে ইম্পর্টেন্ট টপিক, জটিল সংখ্যার বর্গমূল সব বুঝাই দিব, আমি কেমনে সবাই করে, কিভাবে সবাই করে, কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা কি সেটা ব্যাখ্যা দিয়ে এখন তোমাদেরকে। হ্যাঁ রেন্তি, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়ের পড়ানোর বয়স কতদিন আপনার? কে প্রশ্ন করছে এটা? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমার পড়ানোর বয়স এই তো অল্প কিছুদিন, বুঝছো? ঠিক যখন তোমার জন্ম হয় নাই, মা বেবি তোমাদের জন্ম তো হয়েছে মেবি, আচ্ছা তোমরা হয়তো বা ক্লাস ওয়ানেও না, কেজি নার্সারিতে পড়তে মেবি তখন। আচ্ছা যাই হোক, ওকে, আর দুষ্টামি করতেছি এগুলো, এরকম না কিছু। অনেক দিন পড়াইলেই যে আবার অনেকে অনেক ভালো পড়াইতে পারবে, ব্যাপারগুলো এরকম না। আমার পড়ানো অনেকের কাছে বাজেও লাগতে পারে, আমার পড়ানো অনেকেই বুঝবে না, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার আসলে অনলাইনে। কখন কারটা ভালো লাগবে এটা সম্পূর্ণ তার একটা ব্যক্তিগত ব্যাপার আসলে। আমি খালি বলতে চাচ্ছি তুমি আমাকে একটা সুযোগ দাও,
তাইলে হয়তো বা আমার পড়াও তোমার কাছে ভালো লাগতে পারে। আরও বারবার বলতেছি, এখানে পড়ানোর বয়সের উপর ডিপেন্ড করে না। অনেকে অনেক অল্প পড়া 2-3 বছর পড়ানোর পর অনেক দারুণ এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারে, অনেক ভালো পড়াইতে পারে। বোঝানোতে আসলে একটা অন্যরকম জিনিস, বোঝানো একটা হচ্ছে যে অন্যরকম জিনিস। এটা তো এক একজনের এক এক রকম। যে ভালো বুঝে সে যে ভালো বুঝাইতে পারবে এরকম না, যে বুঝাইতে পারবে ভালো সে ভালো টিচার হবে, এটা হচ্ছে কথা। তো অনলাইন বলো অফলাইন বলো, অনেক রথী মহারথীর কোনো অভাবই নেই আসলে। তো আমি সাধারণ মানুষের যে টপিকগুলো সেগুলো আমার মনে হয় তোমরা একটু যদি সুযোগ দাও ভালো করে বুঝবা, এটাই। অনেকে রেগুলার ক্লাস করে না বলে বাধ্য এগুলো বললাম, আমি রিয়েলি সরি, আমি সময় নষ্ট করে বলছি অনেক। জটিল সংখ্যার বর্গমূল, একটা জটিল সংখ্যার বর্গমূল তোমাকে করতে হবে, কিন্তু জটিল সংখ্যা বর্গমূল বুঝার আগে, জটিল সংখ্যার বর্গমূল বুঝার আগে তুমি একটু বাস্তব সংখ্যার বর্গমূল করো না। এই যে √25, কে বলতে পারবা √25 মান কত? কে বলতে পারবো √25? তোমরা অনেকে এখন বলবা স্যার আপনি কি আমাদের মস্কারি করতেছেন, √25 মান তো স্যার কে না জানে। √25 মান স্যার 5। যখনই তোমরা √25 মান বলবো 5, তখন আমি বলবো কেন, √25 মান ±5 না? বলো দেখি, তোমরা বলো আমাকে আনসার দাও, একটা কি শুধু 5 নাকি ±5? তোমরা বলো দেখি, বলো তোমরা বলো কি হবে, 5 নাকি ±5? এই যে সুমাইয়া জান্নাত বলছে +-5, তাসকিন বলছে 5, শাওন বলছে 5। কেউ বললো +-, কেউ বললো জাস্ট প্লাস। কি হবে তাহলে বলো তো? এই যে অনেকে এক একজন একটা কমেন্ট করতেছে, দেখছো? নাজমুল বলছে +-, সে যদি বলছে শুধু প্লাস, মানে একজন 5 বলে একজন +-, বলে, কি একটা পেইনফুল সিচুয়েশন না? তো চিন্তা করো, এই যে সিম্পল একটা প্রশ্নে দুইটা খণ্ড হয়ে গেল, দুইটা ভাগ হয়ে গেল এক একজন। শাওন প্রথমে বলল 5, তারপরে আবার বলল +-5। প্রীতমও বলল +-5। আহা জীবন, এই যে জীবন। আরে ভাই, √25 মানে শুধু 5, মোটেও +-5 না। তোমরা বলবা স্যার কি বললেন এটা, √25 মানে শুধু 5, +-, তাহলে আমরা না দেই স্যার সবসময়? আমরা স্যার সব সময় তাহলে 5 +-টা যে দিই সেটা কখন দেই? এই চিন্তা করি, ছোট ছোট জিনিসগুলো আমরা জানি না, কি একটা পেইনফুল সিচুয়েশন। এটার মানে শুধু 5, তো তাহলে +-5 হয় কখন? হয় স্যার, আনসার দেওয়া লাগবে না। +-5 হয় যখন আমরা এক্স এর মাধ্যমে প্রকাশ করি ভাই, একটা চলকের মাধ্যমে যখন প্রকাশ করলাম, x = √25। কেন জানি মনে হচ্ছে এটাও কোথাও না কোথাও পড়াইছি আমি। তাহলে তোমরা আমাকে বলো, উভয় পক্ষকে আমরা বর্গ করতে পারবো না? তাহলে √25 হোল স্কোয়ার লেখা যাবে না? যাবে না, যাবে। তো তাইলে x² - √25 হোল স্কোয়ার = 0 লেখা যাবে না? যাবে না, যাবে। তো তাহলে তোমরা কি মনে হয় না a² - b² এর সূত্র? তাহলে a + b * a - b = কি 0 হবে নাকি হবে না? হবে। তো তাইলে এখান থেকে লেখা যাবে হয় x + √25 = 0, এখান থেকে লেখা যাবে, অথবা x - √25 = 0, এখান থেকে লেখা যাবে x = -√25। আবার এখান থেকে লেখা যাবে, প্লিজ বুঝিও তোমরা, আর এখান থেকে লেখা যাবে x = +√25। আরে পাগল, এই যে √25 এর মান 5ই, √25 এর মান 5ই, আর এখান থেকে √25 এর মান 5ই, মাইনাসটা তো এখান থেকে আসছে, মানে x এর মান হচ্ছে +-5, x এর মান +-5, √25 এর মান 5, শুধু 5, √25 এর মান +-5 না। তোমরা কি বুঝতে পারো? তোমরা কি বুঝতে পারো এটা যে কি সিম্পল একটা জিনিস? দেখো কি সুন্দর করে দেখা যায়। আমরা কখন তাহলে +- দিই, কখন +- দেই না? আমরা যখন x = √25 বলি তখন আমরা বলবো x = +-5, কিন্তু যখন আমরা শুধু √25 বলবো তখন আমরা বলবো শুধু 5। আই হোপ তোমরা বুঝে গেছো। তাইলে আমরা শুধু √25 বললে 5 বলবো, x = √25 বললে x এর দুইটা মান হবে, একটা হচ্ছে +5 আর একটা হচ্ছে -5। আমার মনে হয় তোমরা এখন বুঝতে পারছো। তো তাইলে দেখি আমাকে এবার বলবা তো, √49 এর মান কত ভাই?
√49 মান আর জীবনও জিজ্ঞেস করলে বলবা যে +-7 আর বলবা না, আর জীবনও এটা বলবা না। তো তাইলে √49 মান কত? 7। কিন্তু আমরা যদি বলি x = √49, তো তখন x এর মান কত হবে? +-7। আমার মনে হয় কোনটা কখন ইউজ করবা সেটা তোমরা বুঝে গেছো। আচ্ছা, ওটা ম্যাট্রিক্সও বলছিলাম না, এই সিম্পল জিনিসটা দেখো ভুলে গেছো অনেকে, বাট ম্যাট্রিক্সে বলছিলাম, এটা যে মনে আছে তোমার, এটাই তো অনেক আসলে। তা আমরা কি এখন এই যে বাস্তব সংখ্যার বর্গমূল পড়ব? 25টা একটা বাস্তব সংখ্যা, আমরা বাস্তব সংখ্যার বর্গমূল পড়ব না, আমরা পড়ব জটিল সংখ্যার বর্গমূল। এটাই আমাদের মূল টপিক। কিন্তু জটিল সংখ্যার বর্গমূল পড়ার আগে আমরা একটা জটিল সংখ্যাকে বর্গ করলে কি হয় সেটা দেখতে পারি না? মনোযোগ দিও। আগে আর একটা কথা বলবা, এই যে বাস্তব সংখ্যাকে বর্গমূল করছো, একটা বাস্তব সংখ্যা পাইছো না? কি পাইছো? তুমি অবশ্যই বাস্তব সংখ্যায় পাবা, মানে এই যে 25কে তুমি যে বর্গমূল করলা, তুমি আর একটা বাস্তব সংখ্যায় তো পাইছো, তুমি কি আর অন্য কিছু পাবা নাকি? এই যে 49কে তুমি যে বর্গমূল করলা, তুমি 7 আরেকটা বাস্তব সংখ্যায় পাইছো, ভালো কথা। কিন্তু আমাদের আরেকটা কথা বলো, এই জটিল সংখ্যার বর্গমূল বুঝার আগে আমি যদি একটা জটিল সংখ্যার বর্গ কি সেটা বুঝি, বর্গমূলে তো যাব, আগে একটা বর্গ বুঝি না? জটিল সংখ্যার বর্গ, বর্গ আসলে একটু বর্গ করি দেখি কি অবস্থা হয় জটিল সংখ্যার বর্গ। তো তাইলে ধরো একটা আমি জটিল সংখ্যা আছে 3+4i, 3+4i, এটার হোল স্কোয়ার সমান কত? একটা জটিল সংখ্যা 3+4i, তার দেখো বর্গ, আমরা আগে বর্গ পড়তে যাচ্ছি। আচ্ছা, তাহলে a+ib হোল স্কোয়ার না a+b হোল স্কোয়ার সূত্র দেখা যায় না? এটা হচ্ছে পুরোটা b, a+b হোল স্কোয়ার সূত্র কি? স্পষ্ট লেখা যায়, আমরা লিখি এখানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তোমরা কি বুঝছো? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। ওকে, তো তাইলে দেখি আমরা কি আসে এখান থেকে। 3 × 9 প্লাস 3 × 2 = 6, 4 × 6 = 24, 24i প্লাস 4 স্কোয়ার মানে 16, আর সাথে আছে কি i স্কোয়ার। ওকে, তাহলে 9 প্লাস 24i প্লাস 16। তোমরা কি জানো এই যে i স্কোয়ারের মান যে -1, আমরা কতবার ধরে এটাকে আমরা পড়াইছি না লাস্ট ক্লাসে? i স্কোয়ারের মান যে -1, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে i স্কোয়ারের মান যদি -1 হয়, তাহলে i স্কোয়ারের মান আমরা -1 বসাই দিলাম। তাহলে 9 প্লাস 24i প্লাসে মাইনাসে -16। এটা তো না বোঝার কিচ্ছু নাই। i এর মান যদি হয় রুটের ভিতরে -1, i কে স্কোয়ার করলে বুঝছো তো i স্কোয়ারের মান -1 হবে, না বোঝার এটা কিছুই নেই। ওকে, তো তাহলে 9 16, এখানে -7 হবে না? -7 প্লাস 24i হবে নাকি হবে না? তোমরা একটা জিনিস কি ফিল করতে পারছো? আমি একটা জটিল সংখ্যাকে বর্গ করছি, আমি একটা জটিল সংখ্যাকে কি করছি? বর্গ করছি, তাই তো? আমি একটা জটিল সংখ্যাকে বর্গ করছি, কেমন জানি ক্যালকুলেশন করে আবার একটা জটিল সংখ্যা চলে আসছে, আবার একটা জটিল সংখ্যা চলে আসছে। তোমরা কি এখানে দেখো তো, এটা কি x প্লাস i y আকারে সংখ্যা না? যেখানে x এর মান -7, y এর মান +24, এটাও তো x প্লাস i y আকারে একটা সংখ্যা, মানে এটাও একটা জটিল সংখ্যা। তো তাহলে আমরা কি একটা সিদ্ধান্তে উপনীত হইতে পারি না যে একটি জটিল সংখ্যাকে বর্গ করলে অপর একটি জটিল সংখ্যা আসে? তো আমরা একটা কথা লিখবো এখানে, কোথায় লিখবো? এখানে লিখবো একদম, একটি জটিল সংখ্যাকে, একদম প্রমাণ করে দেখাই দিয়েছি তোমাদেরকে, একটা জটিল সংখ্যাকে বর্গ করলে আরেকটা জটিল সংখ্যা আসে। একটি জটিল সংখ্যাকে বর্গ করলে অপর একটি জটিল সংখ্যা আসে। একটি জটিল সংখ্যাকে বর্গ করলে অপর একটি জটিল সংখ্যা আসে, একদম নর্মাল বাংলা ভাষায়, যেটা দিয়ে স্পষ্ট বোঝা যাবে। একটা জটিল সংখ্যাকে বর্গ করলে অপর একটা জটিল সংখ্যা আসে। এবার আসো,
তুমি একটা বাস্তব সংখ্যাকে বর্গ করো, একটা বাস্তব সংখ্যাই পাবা। এই বাস্তব সংখ্যাকে তুমি বর্গমূল করো, আবার তুমি বাস্তব সংখ্যাই পাবা। ঠিক, বাস্তবকে বর্গ করলে বাস্তব আসে, বাস্তবকে বর্গমূল করলে বাস্তব আসে। তো তাইলে জটিলকে বর্গ করলে জটিল আসে, তাহলে জটিলকে বর্গমূল করলে কি বাস্তব আসবে? জটিলকে বর্গমূল করলে জটিলই আসবে। তোমরা কি এটা বুঝছো যে জটিল সংখ্যার বর্গমূল মানে একটা জটিল সংখ্যাকে বর্গমূল করলে যার একটা নতুন জটিল সংখ্যায় আসবে? এই একটা কথায় পৌঁছানোর জন্য কত কিছু পড়ে ফেলছি। এই একটা কথায় পৌঁছানোর জন্য আমি আরেকবার বলবো, একটা বাস্তবকে বর্গ করলে আরেকটা বাস্তব সংখ্যা আসে, একটা বাস্তবকে বর্গমূল করলে আরেকটা বাস্তব সংখ্যাই আসে। এখন প্রমাণ করলাম একটা জটিলকে বর্গ করলে আরেকটা জটিল সংখ্যা আসে। এবার আসো, একটা জটিলকে বর্গমূল করলে আরেকটা কি আসবে? তাইলে জটিল সংখ্যাই আসবে। খুবই স্বাভাবিক না? তো তাইলে তদ্রূপ, এখান থেকে লিখতে হবে তদ্রূপ, তদ্রূপ বানান আল্লাহ জানে এটা হয়েছে নাকি। তদ্রূপ, এটা লিখে রাখতে হবে তোমাদেরকে। তদ্রূপ একটি জটিল সংখ্যাকে, তদ্রূপ একটি জটিল সংখ্যাকে বর্গমূল করলে, একটি জটিল সংখ্যা বর্গমূল করলে অপর একটি জটিল সংখ্যাই আসবে, অপর একটি জটিল সংখ্যাই আসবে। তোমরা আমার কথাটা প্লিজ বলো যে মানেটা বুঝতে পারছো? আমি কি কোনো চাইনিজ ভাষায় কথাবার্তা বলছি? আমি কি কোনো কঠিন কিছু বলছি? আমি কি একদম সিম্পল একটা কথা বলি নাই? সিম্পল ম্যাটার একদম। স্যার বাস্তব তো একটা জটিল সংখ্যা, হ্যাঁ জটিল তো সংখ্যা, ঠিক আছে, তা তো অবশ্যই বাস্তবে একটা জটিল সংখ্যা, কিন্তু নর্মাল কমন সেন্স আমাকে ওটা বলো না। সব সংখ্যাই তো জটিল সংখ্যা ভাই, সব সংখ্যাই তো জটিল সংখ্যা। কিন্তু সিম্পলি যদি চিন্তা করা যায় √25, মানে আমরা যদি শুধু বাস্তবের দিক দিয়ে নিয়ে চিন্তা করি তাহলে তো এটাই হয়। আমি তোমাদেরকে একটা সিম্পল ওয়েতে আমি তোমাদেরকে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। রাকিবা ভুঁইয়া স্যার আপনি শুধু আমার মায়েরও ফেভারিট টিচার। ওয়াও আন্টি আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? কি খবর আপনার? আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে? রাকিবা ভুইয়ার আম্মু আপনি ভালো আছেন? আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। স্যার আপনি সহজভাবে বোঝেন যে ক্লাস 6-এর বাচ্চা পুরোপুরি বুঝবে। না থ্যাংক ইউ। কথা বলে জিনিস সহজ বোঝে। আমি এই যে একটা স্লাইডে এত কথা বলছি, তোমরা যে বলো সিলেবাস শেষ করতে সময় লাগে, ডিটেলস পড়তে তো সময় লাগবেই। এই এতগুলো কথা বলছি কি কারণে জানো? নেক্সট অঙ্কের যেটা যাব ওই অঙ্কের প্রথম একটা লাইনের জন্য, একটা লাইন, সেই একটা লাইন তোমাদেরকে যদি আমি পাঠ করে মুখে বলে দিতাম যে এটা হবে, তোমরা আমার কিচ্ছু বলতো না। কিন্তু এখন তোমরা ফিল করতে পারবো। দেখো এখন তোমরা একটা জিনিস ফিল করতে পারবো, কি করবো জানো? এই যে দেখো প্লিজ মনোযোগ দিও, আমরা জটিল সংখ্যা বর্গমূল করতেছি তো আশা করতে এটা লিখছই সবাই। এবার সব মুছে দিয়ে খালি আমরা ওই যে এই কথাটা রাখলাম, জটিল সংখ্যার বর্গমূল। এবার একটা আমরা অঙ্ক দেখবো, শুনো। অঙ্ক কি? অঙ্ক হচ্ছে যে √8 - 6i সমান কত? এই যে এটা কি একটা জটিল সংখ্যা না? -8 - 6i অবশ্যই জটিল সংখ্যা। তাহলে এই জটিল সংখ্যাতে x এর মান কত? -8, y এর মান কত? -6, ঠিক আছে না? তাহলে x + iy, বুঝতে পারতেছো? x + iy মানে কি? আর x + iy, x এর মান -8, y এর মান -6, এটা আর কি। তো এই জটিল সংখ্যাটার বর্গমূল নির্ণয় করতে বলছে। আমরা যদি প্রথম লাইন এভাবে লিখি, এখন আমার ফুফু আমার পাশে বসে ক্লাস দেখছে, ওয়াও, তাহলে ফুফুকেও আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। বাহ, পুরো পারিবারিক ম্যাথমেটিক্স একটি ব্যাপার স্যাপার হয়ে গেছে। ভাই বোন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, চাচা নানা, মামা খালা, দাদি থেকে শুরু করে শালা শালি যা আছে সবাই তোমারে চলে আসবে, সবাই বসে একসাথে তোমার কি এখন জটিল সংখ্যার এপিসোড শুরু। ওই যে ছোটবেলায় ছিল না আলিফ লাইলা, ছিল মনে আছে? সে আলিফ লাইলা দেখতে তোমার সবাই চলে আসতো।
আলিফ লাইলা দেখতে সবাই চলে আসতো। অথবা তোমার আগের দিনের বিটিভিতে আরও সুন্দর সুন্দর নাটক ছিল, হুমায়ুন আমাদের কোথাও কেউ নেই, তোমরা দেখছো নাকি জানি না, খুবই জোস। কিন্তু এখন দিনের পরিবেশেও মানুষ দেখে স্টার প্লাস, স্টার জলসাতে স্টার প্লাসে একটা ছিল क्योंकि सास भी कभी बहू थी, যদিও এটা বহুত পুরনো ছিল। আরেকটা ছিল ये रिश्ता क्या कहलाता है, ওইখানে একটা ছিল মোটা ভাবি, আরেকটা ছিল চিকন ভাবি, সরি চিকন ভাবি না, মোটা ভাবি ছিল। কি যে দেয় তো ভাই। এবং ছোটবেলা থেকে শুরু হয়েছিল ইয়ে রিশতা ক্যা কেহলাতা হ্যায়, এটা যে চলতে এসে এটা দিকে আর শেষ হয় না। আমি ছোট থেকে বড় হয়ে গেছি ভাই, আমার বয়স বেড়ে অনেক বাড়তে হয়ে গেছে, কিন্তু এই এই সিরিজটা দেখে আর শেষ হয় না ভাই। এখনো কোথাও না কোথাও তোমার ইয়ে রিশতা ক্যা কেহলাতা চলতেছে, আমি শিওর, আমি 100% শিওর। বাদ দাও থাক, সেই কথা বললে আর সময় নষ্ট হয়ে যাবে অনেক। আচ্ছা, তো আমরা একটা অঙ্ক আমরা দিছি যে রুটওভারের ভিতর -8 -6i, ওকে, এটা কি একটা জটিল সংখ্যা না? 100% জটিল সংখ্যা। তো আমরা যদি একটা কথা বলি, ধরি -8 রুটের ভিতর -8 -6i, এই যে রুটের ভিতর যে জটিল সংখ্যা, এটা ইকুয়াল টু a প্লাস আইবি। আরে ভাই, এক্স প্লাস আই ওয়াই যেই কথা, a প্লাস আইবি একই কথা না? এক্স প্লাস আই ওয়াই যেই জিনিস, এক্স এর জায়গায় এ লিখছি, ওয়াই এর জায়গায় বি লিখছি, আর কি, আর কিচ্ছু না। তোমরা এই একটা লাইনের জন্য মোটা ভাবি কই থেকে আসলো? হ্যাঁ, মোটা ভাবি ছিল তো একটা, তোমার, বাদ দাও না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শোনো ভাইয়া, দেখলাম তো আপনি কত বিখ্যাত ভাইরে, হয়েছে, থ্যাংক ইউ। এই একটা লাইনের জন্য আমি পুরোটা এতক্ষণ ধরে সব এক্সপ্লেন করতেছিলাম, আর কোনো কথা নেই। হ্যাঁ, প্লিজ একটু দেখো, এবার মনোযোগ দিতে হবে। এই অঙ্কটা মোস্ট ইম্পর্ট্যান্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট। এই জটিল সংখ্যার বর্গমূল অনেকবার আসে। তো এত ইকুয়ালটা আমি এ প্লাস আইবি লিখছি, আমি যদি এর আগের পুরোটাতে, প্লিজ মনোযোগ দাও, আমি যদি এর আগের পুরোটাতে কোনো কথাবার্তা না বলে আমি যদি এই লাইন, এই অঙ্কতে চলে আসতাম, এসে আমি যদি বলতাম ধরো এত ইকুয়াল টু এ প্লাস আইবি, তোমরা আমাকে তেমন কোনো প্রশ্ন করতে না। কিন্তু আমি যে এই একটা জটিল সংখ্যাকে বর্গমূল করলে আরেকটা জটিল সংখ্যা হবে, এই একটা লাইনের জন্য আমি এত তামাশার কথাবার্তা বলছি। একটা জটিল সংখ্যাকে বর্গমূল করলে অপর একটা জটিল সংখ্যাই আসবে, এজন্য একটা জটিল সংখ্যাকে বর্গমূল করলে অপর যে একটা জটিল সংখ্যাই আসবে, সেই জটিল সংখ্যাকে এ প্লাস আইবি হিসেবে ধরে নিছি, সেটা বোঝানোর জন্য আমি একটা লাইন বোঝানোর জন্য এত কথা বলছি। আমার মনে হয় তোমরা বুঝছো যে আমরা এটা কেন কিভাবে লিখছি, যে ধরে দিয়ে যে কথাটা লিখছি সেটা আশা করি বুঝে গেছো। এবার আমাকে একটা কথা তোমরা বলবা, এটা ইকুয়াল টু, এটা ধরে নিছি না? তো তাইলে তুমি যদি কোনোভাবে এ এর মান জানো, তুমি যদি কোনোভাবে বি এর মান জানো, শেষ বেজাল। তুমি যদি কোনোভাবে এ এর মান জানো, তুমি যদি কোনোভাবে বি এর মান জানো, তুমি যদি এখানে মানগুলো বসাই দাও, এটাই তো অ্যান্সার। কারণ এটা ইকুয়াল টু এটা, কারণ একটা জটিল সংখ্যাকে বর্গমূল করলে অপর একটা তো জটিল সংখ্যাই আসবে। তো অপর জটিল সংখ্যাটা তুমি ধরে এটা নিছো না, তাহলে তোমার অঙ্কের টার্গেট কোনো না কোনোভাবে এ এর মান বের করা এবং বি এর মান বের করা, কারণ এটাই ইকুয়াল টু এটা, এটাই তোমাকে বের করতে বলছে, এটাই ইকুয়াল টু এটা হবে। এই যে কথাগুলো ছোট্ট ছোট্ট কথা যেগুলো হচ্ছে তোমার রিলেট করবে তোমার বেসিকের সাথে, সেটা অনেক গুরুত্বপূর্ণ। একটা লাইন নিয়ে কত সময় দিছি দেখো। আচ্ছা, টার্গেট কি? টার্গেট হচ্ছে এর বি এর মান বের করা, টার্গেট মনে রাখো। আর প্লিজ কেউ কথা বলিও না। এবার আমাকে বলো, যেহেতু রুট আছে, রুট দেখলে কেন জানি ভালো লাগে না, রুট দেখলেই খালি হাত নিষ্পিস করে যাতে বর্গ করে দিই, কোনো কথাবার্তা ছাড়া আসো বর্গ করে দিই। -8 -6i বর্গ করে দিলে এ প্লাস আইবি এর হোল স্কোয়ার। অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, অনেক বড় অঙ্ক, দেখতে থাকো। আমাদের টার্গেট এ আর বি এর মান বের করা। তো তাইলে -8 -6i ইকুয়াল টু, এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র লাগতেছে, এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি এর স্কোয়ার। একদম সহজ অঙ্ক, এবং কি যে মজা অঙ্কগুলা ভাই। সেকেন্ড পেপার যে কত মজা, ফার্স্ট পেপারে না পেইন। দেখো এ স্কোয়ার প্লাস, সাজাই লিখি একটু, 2ab লাস্টে লিখলাম আই, ওকে, প্লাস এখান থেকে কি লেখা যাবে, আই স্কোয়ার আর সাথে বি স্কোয়ার। তাহলে -8 -6i ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস, দেখো আই স্কোয়ারের মান কত, মাইনাস না,
আই স্কোয়ারের মান -1 না, আমি কি আরেকটা লাইন লিখবো? আচ্ছা লিখি যাও, আই স্কোয়ারের মান -1 তাহলে মাইনাস বি স্কোয়ার হবে। আশা করি বুঝে গেছো। সাইড নোট দিয়ে লিখে রাখতে পারো, যেহেতু আই স্কোয়ার ইকুয়াল টু -1, যেহেতু। ওকে, তো তাইলে সাজাই লিখলে এবার -8 -6i ইকুয়াল টু এ স্কোয়ার লিখলাম, বি স্কোয়ার লিখলাম -b স্কোয়ার, প্লাস দিয়ে 2abi লিখলাম। তোমরা একটা কথা আমাকে বলবা, একটা কথা বলবা যে দেখো তো এখানে কোনো আই আছে নাকি? নাই, কিন্তু এখানে আই আছে। বলো তো এখানে কোনো আই আছে নাকি? নাই, কিন্তু এই পার্টটাতে আই আছে, এই পার্টটাতে আই আছে। তো এবার একটা ব্যাপার হইল কি, এখানে দেখো তো -8 -6i এটা পুরোটা এটা সমান, আরেকবার সমান না, এটা সমান এটা, এইটা সমান এইটা। কিন্তু আমাকে বলো জিন্দিগিতে বাস্তব আর অবাস্তব কি সমান হতে পারে? বাস্তব আর অবাস্তব মানে 5 কখনো কি 2i এর সমান হতে পারে? পারবে না। তো তাইলে এটা সব সময় মনে রাখবা, যখন এরকম এত ইকুয়াল টু এত হবে, তখন আসলে বাস্তব অংশের সমান, কাল্পনিক অংশের সমান। এটা মনে রাখিও। এই পুরাটা ইকুয়াল টু এটা না, তো তাইলে কখনো -8 কি 2abi এর সমান হবে? বাস্তব কখনো অবাস্তবের সমান হবে না। তো তাহলে বাস্তব অংশটা বাস্তব অংশেরই সমান হবে, কাল্পনিক অংশটা কাল্পনিক অংশের সমান হবে। তো তাইলে এই লাইনের পরে একটা লাইন লিখতে হবে যে বাস্তব ও কাল্পনিক অংশ, বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই, বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। ঠিক আছে, বাস্তব ও কাল্পনিক অংশ আলাদা আলাদা করে পাই, এটাই। তো তাহলে এই যে -8, এই -8 এর মানটা কি হবে জানো? বাস্তবেরটাই হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এটাকে আসলে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। আর এই যে -6i, এই যে -6i এটাই আসলে 2abi এর সমান হবে। তো এবার আমাকে বলো তো আই মোকাবেলা না, তো তাহলে 2ab ইকুয়াল টু কত হবে? -6 হবে। বুঝছো? -6i ওকে, প্লাস 2abi সমান 2ab সমান, তাহলে আই মোকাবেলা 2ab মানে হচ্ছে যে -6 হবে। এইটাকে তুমি 2 নাম্বার সমীকরণ দাও। তো তুমি 1 আর 2 নতুন করে তুমি দুইটা কি পাইছো? তুমি নতুন করে দুইটা সমীকরণ পাইছো। আমার মনে হয় তোমরা বুঝে গেছো। আমার মনে হয় না বুঝার কিচ্ছু না, এটা বুঝছে ভাইয়া? তোমরা সবাই বুঝছো নাকি? প্লিজ বলবা তো আমাকে। সমীকৃত করে পাবা, সমতা করে পাই। এত যে সমীকৃত গেলে ভয় লাগে, তাহলে জাস্ট লিখবা যে সমতা করে পাই, শেষ, আর কিছু না। বাস্তব ও কাল্পনিক অংশ তোমার সমতা করে পাই। আচ্ছা ওকে, আমার মনে হয় এটা পারবা, আর না বুঝার কিচ্ছু নাই এটা। এবার একটা সূত্র ছিল, তোমরা এটা জানো নাকি জানি না, দেখি জানো নাকি। এতটুকু লেখার পরে এবার লিখবা আমরা জানি। এই সূত্রটা কোত্থেকে আমি বলতেছি, আমরা জানি দিয়ে একটা সূত্র ছিল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 4a স্কোয়ার বি স্কোয়ার। তুমি বললো স্যার হঠাৎ করে আপনি এটা বলা নাই, কথা নাই, ঠাস করে কোথাও একটা বোম মেরে দিয়েছেন, এত বড় একটা সূত্র এটা লিখে দিয়েছেন স্যার, ভালো লাগলো না, কোনোভাবে এটা মেনে নিতে পারতেছি না। একটু সময় দাও, কতটা সহজ এটা আমি তোমাদেরকে দেখাই। কেন লিখছি এটা এখনই দেখবা তোমরা। আমরা জানি দিয়ে লিখছি তো, কেন তোমরা এই সূত্রটাকে আগে চোখে দেখো নাই? যে ভাই আর কিছু না, a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। বা এটাকে এরকম করে লিখতাম আর কি, আমরা এটাকে এরকম অনুসিদ্ধান্তের সূত্র ছিল, এরকম করে লিখতাম a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab। তোমরা সবাই তো এটা জানো। সেখান থেকে মাইনাসটা যদি এ পাশে আসে তাহলে প্লাস হবে না, প্লাস 4ab। ঠিক আছে, এটা তো চিনোই সবাই, এটা না চেনার কিচ্ছু নাই। তো এখন আমারে বলো, এইটা এর আলোকে আমি এটা লিখছি, এর জায়গায় এ স্কোয়ার, বি এর জায়গায় বি স্কোয়ার হোল স্কোয়ার, এই দেখো হোল স্কোয়ার, তাহলে এর জায়গায় এ স্কোয়ার, বি এর জায়গায় বি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস প্লাস এর জায়গায় এ স্কোয়ার, বি এর জায়গায় বি স্কোয়ার, আর কিচ্ছু না। এবার আমাকে বলো এটা চিনছো নাকি? এটা তো এসএসসিতে ছিল, ইয়েস, জেনারেল ম্যাথে তো ছিল না? এটা একদম সহজ এটা। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার হলো 4ab।
আরে এটা কিছু নেই, এটা তোমার, তুমি a প্লাস বি হোল স্কোয়ার সূত্র বসাও, a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বসাও, a স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, যোগ বিয়োগ করো দেখবে 4ab আসবে, ওটাই আর কি, আর কিছুই না। অ্যাজ তো ছিলই 9-10 সূত্র আমরা আবার লিখছি, আশা করি এটা বুঝছো। না তুমি বলতে পারো স্যার কেন লিখছেন এটা এতদিন পর হঠাৎ করে, আবার এটা কি কারণে প্রয়োজন হইলো? প্রয়োজন কি জানো? আমাদের তো প্রয়োজন ভাই এ এর মান আর বি এর মান, এই দুনিয়াতে সব বাদ, আমাদের দরকার তো আগে এই দুইটার মান, ঠিক না? তো এখন আর কেউ কথাবার্তা বলবা না, এখন এখন একটু মনোযোগ দিতে হবে, নাহলে আওলা ঝালা লাগবে। এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা -8 না, এটা তো -8। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান তোমার কাছে আছে, তুমি যদি কোনোভাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে পারো, একটার সাথে একটা যোগ করবা একবার বিয়োগ করবা, তাইলে তোমার এ আর বি এর মান চলে আসবে না? মানে বুঝছো? মানে তোমার কাছে, তুমি চিন্তা করতেছো আমার কাছে তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান আছে, যদি কোনো রকমে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করি, যদি কোনোভাবে বের করি, আচ্ছা আমি ক্লাস নিচ্ছি, সরি, হ্যাঁ ওকে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান আমি জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান যদি আমি বের করতে পারি কোনোভাবে, তাহলে যোগ করলে এটা মোকাবেলা 2a স্কোয়ার চলে আসবে না এর মান? আর যদি আমি বিয়োগ করি এটা মোকাবেলা, তাহলে বি স্কোয়ারের মান আসবে না আসবে না? বুঝছো কথাটা? আচ্ছা বুঝার দরকার নেই এত কিছু, দেখো আস্তে আস্তে বুঝে যাবা। তো আমার যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আসে, তাইলেই তো আমার এ আর বি এর মান চলে আসবে, বুঝছো? আচ্ছা আচ্ছা, তো তাইলে এবার এখান থেকে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, আমাকে বলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মান তুমি জানো না? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মান জানো, -8। আমি আরেকটা লাইন বাড়তি লিখি, কেন দেখবা? এই 4ab কে আমরা কি 2ab এর হোল স্কোয়ার বলতে পারি না? পারি নাকি পারি না? পারি। তো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবার আসো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান কত? -8 আমি এখানে -8 বসাই দিলাম, প্লাস 2ab এর মান কত? এই যে 2ab, এবার বুঝছো কেন বসাইছি সূত্রটা? 2ab এর মান কত? -6 সুন্দর করে বসাই দিলাম। তো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, 8 কত? 64, 6 কত? 36। তো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার 36 আর 64 যোগ করলে বরাবর 100। এবার উভয় পক্ষে তুমি যদি বর্গমূল করো, তো বর্গমূল করলে ডেফিনেটলি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান 10। কত হবে? 10। বর্গমূল করলে 10। কিন্তু এখন একদল চিৎকার করে বলে উঠবে, এখন অনেক দল চিৎকার করে কি বলে উঠবে জানো? যে স্যার এখানে না প্লাস মাইনাস হওয়ার কথা। দেখো একটা অঙ্কতে কত কত তোমার কথা আসতেছে, একটা অঙ্কতে বলবে স্যার এখানে প্লাস মাইনাস হওয়ার কথা, এখানে প্লাস মাইনাস দেন নাই কেন? তোমাদের একটা কমন সেন্সে কি বলে ভাই, এই এ একটা সংখ্যা, বি একটা সংখ্যা, দুইটা সংখ্যার বর্গের সমষ্টি জীবনে ঋণাত্মক হবে? দেখি বাইর করো তোমরা, দুইটা সংখ্যার বর্গের যোগফল কখনো ঋণাত্মক হবে? এই জন্য কিন্তু আমরা ঋণাত্মক দেই নেই, বুঝছো কথাটা? বুঝো নাই? তো তাইলে তাইলে প্লাস মাইনাসটা দিই নাই কেন, শুধু প্লাসটা কেন দিছি? এর বর্গ বি এর বর্গ, দুইটা সংখ্যার যোগ, বর্গের বর্গ করলে তো প্লাস চলে আসে, বর্গের যোগফল কখনো ঋণাত্মক হবে না, এই জন্য এটার মান 10। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান আসছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মান আসছে, এটাকে আমি 3 নম্বর সমীকরণ দিলাম। এবার এই যে 1 নাম্বার আর 3 নাম্বার থেকে আমি কি পাই? দেখো 1 ও 3 নং হতে, 1 ও 3 নং হতে, তাহলে একবার আমি যোগ করি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান 10, আর ওই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান -8। তো তাহলে একবার আমি যোগ করব, সেম জিনিসই আমি আরেকবার কি করব? বিয়োগ করব। এবার আমি বিয়োগ করব, দেখো না কোনটা বাদ দিছি বিয়োগ করব, ওকে। তো তাহলে যোগ করলে এইটা মোকাবেলা যাবে, থাকবে 2a স্কোয়ার, যোগ করলে 10 থেকে 8 গেলে হবে 2, তো এখান থেকে এ স্কোয়ারের মান 1, এই যে আমাদের এর মান চলে আসছে +-1, বুঝছো এর মান? তো তাহলে আমরা যদি বিয়োগ করি, তাহলে স্কোয়ার মোকাবেলা, তাহলে এখানে আসবে কত? 2b স্কোয়ার। তো তাহলে 10-এ মাইনাস +18 আসবে এখান থেকে, তো তাইলে বি স্কোয়ারের মান আসবে 9। সুতরাং দেখো বি এর মান চলে আসলো +-3। এবার তো সবাই খুশি,
যে আমাদের এ এর মানও চলে আসলো, আমাদের আমাদের বি এর মানও চলে আসলো, সবাই তো খুশি যে কি দারুণ একটা ব্যাপার স্যাপার স্যার, এই যে এ আর বি এর মান সুন্দর মতন করে আমাদের চলে আসছে। কিন্তু তাও ভেজাল শেষ হয় নাই, তাও ভেজাল শেষ হয় না। তুমি বলতো স্যার কেমনে ভেজাল কেন শেষ হয় নাই? ভেজাল শেষ হয় না এই কারণে, এদিকে দেখো, তুমি তো মনে করছো এ এর মান বি এর মান শেষ, তুমি জাস্ট এখানে বসাই দিবা, তোমার অ্যান্সার চলে আসবে। কিন্তু না, তোমাকে আরেকটা জিনিস দেখতে হবে, কি জানো? এই যে এর দিকে একটু তাকাইতে হবে, 2 নংয়ের দিকে। এ একটা ভেজাল করে দিছে। এ কি ভেজাল করছে দেখে আমার বলো তো, 2ab এর মান -6 না? আমাকে বলো 2ab এর মান কত, কোথায় লিখবো আমি? আমি এটাকে একটু এখানে রেখে দেখো, 2ab এর মান যদি -6 হয়, আমাকে বলো তো এ বি এর মান কত? -3। 100% এটা তো সত্য কথা, এটা তো আর কোনো খারাপ কিছু না। এ বি এর মান -3, এটার মানে কি বলো তো? এ বি এর মান -3, এটা হবেই হবে। কেন হবে এ বি এর মান -3? কারণ এটা ডিরেক্ট সমীকরণ থেকে আসছে। তাইলে আমারে বলো, দুইটা সংখ্যার গুণফল মাইনাস, দুইটা সংখ্যার গুণফল মাইনাস, এটা কি কথা? একটা যদি তাহলে প্লাস হয়, আরেকটা যদি মাইনাস হয়, তখনই তো তোমার মাইনাস আসবে। অথবা এ যদি মাইনাস হয়, এটা যদি প্লাস হয়, প্লাসে মাইনাসে, তখনই তো তোমার মাইনাস আসবে। মানে দুইটা সংখ্যার গুণফল মাইনাস হইলে একটারে প্লাস হইতে হবে, একটারে মাইনাস হইতে হবে। বলি আমি, দেখো দেখো, মানে এ এর মান যদি তুমি +1 নাও, বি এর মান তোমারে -3 নিতে হবে, তখনই দেখো -3 আসতেছে। এই যে সমীকরণ, এটাকে সিদ্ধ করতে হবে তোমার, সব মান নিয়ে কাজ করলে হবে না। আবার দেখো, এর মান যদি তুমি +1 নিছো, তো এর মান এবার -1 নাও, তখন 100% বি এর মান তোমার +10 নিতে হবে। তাহলে 3 -3, দেখো -3 আসছে না? আসছে তো, এই বি এর মান -3 ঠিক আছে তো? তাহলে এ এর মান প্লাস নিলে বি এর মান মাইনাস, এ এর মান মাইনাস নিলে বি এর মান প্লাস, ওইগুলাই তোমার রাইট অ্যান্সার হবে। সবগুলো রাইট অ্যান্সার হবে না, এখানে কিন্তু চারটা জটিল সংখ্যা তুমি বানাইতে পারবা। চারটা জটিল সংখ্যা কি? প্লাস প্লাস দিয়ে, প্লাস মাইনাস দিয়ে, মাইনাস প্লাস দিয়ে, মাইনাস মাইনাস দিয়ে। কিন্তু এতগুলো তো জটিল সংখ্যা হবে না, হবে জাস্ট দুইটা অ্যান্সার। কোন দুইটা? এই যে এবার কিভাবে লিখবা, লিখবা a = 1 হলে, এটা এটা এভাবে লিখতে পারো, 2 নং শর্ত মতে, 2 নং শর্ত মতে আমি এটা লিখে দিয়ে যাও, তাহলে তোমাদের সুবিধা হবে। 2 নং শর্ত মতে a = 1 হলে b = -3 হবে, -3 হবে, বুঝছো? তো সুতরাং রুটের ভিতর -8 -6i, এটার মান, এর মান যদি +1 হয়, এই যে a + ib না, a + ib না, এর মান যদি +1 হয়, প্লাস বি এর মান হবে, বি এর মান হবে মাইনাস, তাহলে এখান থেকে কি লেখা যাবে? 1 - 3i, এটা একটা অ্যান্সার হবে। এবং আবার 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 কি কালার দিয়ে লিখবো আমি? সবুজটা দিয়ে লিখি। আবার a = -1 হলে b = +3 হবে, +3 হবে। তাহলে সুতরাং √8 - 6i = এর মান যদি -1 হয়, এই যে এর মান আমি -1 বসাই দিছি, প্লাস প্লাস i, বি এর মান কি হবে? 3 হবে। তো সহজে লিখলে -1 + 3i আর কি, -1 + 3i, বুঝছো? তাহলে হয় এইটা অ্যান্সার হবে, এইটা অ্যান্সার হবে, না হয় তোমার, না হয় মানে এটাও অ্যান্সার হবে, এই দুইটা অ্যান্সার হবে, এই দুইটা অ্যান্সার হবে। অ্যান্ড এই দুইটাকে তুমি যদি চাও একত্রে লিখতে পারবা। সুতরাং নির্ণয় উত্তর দিয়ে তুমি যদি চাও একত্রে লিখতে পারবা। তুমি বলবো স্যার কেমনে একত্রে লিখবো, একটু দেখাই দেন। দেখাচ্ছি, দেখো, একটু মনোযোগ দিও। এই দুইটাকে আমরা চাইলে একত্রে লিখতে পারবো। কেমনে? এখনই দেখাচ্ছি। সুন্দর সুন্দর করে রাখলাম সবকিছু। ওকে 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 ওকে, ঠিক আছে। এবার দুইটাকে একত্রে কিভাবে লিখবা জানো? তো সুতরাং এভাবে লিখবা, নির্ণয় উত্তর, নির্ণয় উত্তর, নির্ণয় উত্তর হবে, এই দুইটাকে একসাথে লিখতে পারবা +-1 - 3i, এটাই অ্যান্সার। তুমি বলতে পারো স্যার কেমনে লিখছেন এটা আপনি? +-1 - 3i মানে দেখেন তো আপনি কেমনে লিখছেন এটা। তুমি দেখো তো, প্লাস দিয়ে 1 - 3i, এই যে প্লাস দিয়ে 1 - 3i পাইছো?
তুমি শুধু প্লাসটা নাও, প্রথমে মাইনাসটা বাদ দাও, মাইনাসটা বাদ দাও। তো তাহলে প্লাস দিয়ে 1 মাইনাস 3i পাইছো, এটা অ্যান্সারটা, এটাই যে মিলছে, বরাবর মিলছে। এবার তুমি প্লাসটা বাদ দাও, মাইনাসটা নাও, -1, তুমি এবার প্লাসটা বাদ দিয়ে মাইনাসটা নাও, -1, মাইনাসে মাইনাসে +3i, -1 + 3i, -1 + 3i, এটাও পাইছো। মানে মানে দোনোটাই আছে। এইটা দ্বারা তুমি এই দোনোটাকে একত্রে প্রকাশ করছো, এটাই তোমার নির্ণয় উত্তর। আমাকে বলো, আমাকে বলো তোমরা বুঝছো নাকি? আমি পুরাটা এবার একটাবার রিপিট করব, দেখবা আগাগোড়া 14 গোষ্ঠী ক্লিয়ার হয়ে যাবে। আমি এবার পুরোটা বলি। প্রথমে কি করছি আমরা? √8 - 6 এটা লিখছি, ঠিক আছে, এটা লিখছি। এটার আমি মান বের করতে চাই। তোমরা ক্লিয়ার হোক ক্লিয়ার না হোক, তোমরা আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনো, ঠিক আছে? আমি জানি সবাই ক্লিয়ার হয়ে গেছে, সবাই অ্যান্সার লিখতেছে, বুঝতেছে, বুঝছি স্যার, আপনি বুঝবেন আর আমরা বুঝবো না, থ্যাংক ইউ। কিন্তু আমার কথা একবার শুনো, ঠোঁটস্থ, মুখস্থ, দাঁতস্থ, তালস্থ, অভ্যস্ত যা আছে সব হয়ে যাবে। কি করবা? যেটা তোমাকে নির্ণয় করতে বলছে বর্গমূল, সেটাই করলে তুমি a+ib লিখবা। a+ib লিখলে, a+ib লিখলে তাহলে তোমার কেন লিখছো তুমি সেটার ব্যাখ্যা দিছি। একটা জটিল সংখ্যাকে বর্গমূল করলে অপর আরেকটা জটিল সংখ্যাই পাওয়া যায়, এটার থেকে লিখছি আমরা ধরে দিয়ে, আল্লাহর হস্তে ধরে দিয়ে লিখে দিতে দেই নাই আমি। আচ্ছা, ওকে বর্গ করলাম, বর্গ হয়েছে, এটা আসছে a+b² সূত্র আসছে, i² মান মাইনাস বসাইছি, আমি বাস্তবগুলাকে একসাথে, কাল্পনিকটাকে আল্লাহ লিখছি। এবার বাস্তব অংশ বাস্তবের সমান, কাল্পনিক অংশ কাল্পনিকের সমান, আই মোকাবেলা গিয়ে 2ab মান আসছে -6। আমরা এটাকে 1 নাম্বার, এটাকে 2 নাম্বার দিছি। এবার আমি দেখতে পাচ্ছি আমার এখানে a² - b² আছে। ভাই এটা আছে, আমার কাছে যদি একটা স্কোয়ার প্লাস b² থাকতো, তাইলেই তো আমি একবার যোগ একবার বিয়োগ করে আনসার বের করে ফেলতে পারতাম, শেষ। তো এই জন্য a² - b² আমরা কি করছি? আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করছি। কোথায় শিখছি সূত্রটা? 9-10-এ। কি? a+b² = a - b² + 4ab, আমরা শিখছি এটা। তার আলোকে a এর জায়গায় a², b এর জায়গায় b², a এর জায়গায় স্কোয়ার, b এর জায়গায় b², এভাবে করে সূত্রটা ওইটার থেকে দেখে দেখে লিখছি, একদম যাও। তারপরে এইটার মানটাই আমরা চাই, a² + b² এর মানটা আমরা চাই। কেন? কারণ আমাদের কাছে a² - b² এর মান আছে, a² - b² এর মান বসাই দিছি -8। আবার এটাকে লিখছি 2ab², 2ab এর মান বসাই দিছি আমরা -6। ক্যালকুলেশন করে আসলো a² + b² মান 10। কোনো কথা নাই, একবার যোগ একবার বিয়োগ, একবার এর মান আসছে +-1, বি এর মান আসছে তোমার +-3, ভালো কথা। কিন্তু এতটুকু করার পরে এবার তো আমরা খুশিতে খুশিতে নাচতে নাচতে এখানে এ এর মান, এখানে বি এর মান বসাই দিব। কেন? কারণ আমাদের এ এর মান বি এর মানই দরকার। তো আমরা বের করার পরেই যদি লাফাইতে শুরু করি, হবে না। কেন? ওই যে 2 নং, যে তুমি তাকে ইগনোর করতেছো, তাকে তুমি ইগনোর করতে পারবা না। 2ab যদি -6 হয়, 2ab যদি -6, তাহলে ab এর মান কত? -3। ab এর মান কত? -3। আচ্ছা, ab এর মান মাইনাস মানে কি? ab এর মান মাইনাস মানে এর মান যদি প্লাস হয়, বি এর মান মাইনাস হইতে হবে। প্লাসে মাইনাসে আলটিমেটলি তুমি একটা মাইনাস ভ্যালু পাবা। এর মান প্লাস হলে বি এর মান মাইনাস, অথবা ভাইস ভার্সা। এর মান যদি মাইনাস হয়, তাহলে বি এর মান তোমাকে প্লাস হইতে হবে। এর মান যদি তোমার মাইনাস হয়, বি এর মান তোমাকে ডেফিনেটলি কি হইতে হবে? প্লাস হইতে হবে। তখনই তুমি মাইনাসে প্লাসে মাইনাস মান পাবা। মানে এর মান প্লাস হলে বি এর মান মাইনাস, এর মান মাইনাস হলে বি এর মান প্লাস। এই জন্য এর মান প্লাস নিছি, বি এর মান মাইনাস, বা এর মান মাইনাস নিছি, বি এর মান প্লাস। এর মান যদি 1 বসাই, বি এর মান তখন -3 বসাইতে হবে। কোথায় বসাইতে হবে? এটা ইকুয়াল টু অ্যান্সার না? এটা ইকুয়াল টু অ্যান্সার না? এর মান আমি +1 বসাইছি, বি এর মান -3, +1 বসাইছি, বি এর মান -3। আবার এর মান -1 বসাইছি, বি এর মান আমি +3 বসাইছি। সেখান থেকে 2টা উত্তর আসছে। সেই 2টা উত্তরকে একত্রে আমি এভাবে লিখছি। তোমরা আবার বলতে পারো যে যে এই 2টা উত্তর কি স্যার একই? এটা 2টা উত্তর কি আপনি এভাবে লিখতে পারেন? হ্যাঁ পারি, তোমরা নিজেরাই দেখো না। প্লাস নিলে 1 - 3i, মাইনাস নিলে -1 + 3i, -1 + 3i, দুইটাকে একত্রে যেটা লিখছি এটাই অ্যান্সার। ওকে, আমাকে এবার প্লিজ বলো তো তোমরা সবাই বুঝছো নাকি? হে আল্লাহ, 10টা 1 বাজতেছে, তোমরা কি বুঝছো? তোমাদেরকে খালি এবার HW দিব আমি 2টা। তোমরা কি সবাই বুঝে গেছো? প্লিজ বলো না, আমাকে একটু জানাও দেখি কমেন্টে। জি ভাইয়া, জি স্যার, সাদিয়া ইসলাম মৌ, ইনশাল্লাহ ভাইয়া। তোমাদের কেমন লাগছে? দেখো অনেক সুন্দর কালারফুল দিয়ে সব সুন্দর করে গুটি গুটি পায়।
তোমাদেরকে সব পড়াই দিছে। সহজ না কঠিন? একদম অমৃতের মতো ক্লিয়ার। তোমাদের ভাই কমেন্ট লেভেল অন্যরকম আসলে। ওবাইদা, আচ্ছা আলহামদুলিল্লাহ অল ক্লিয়ার। আজমাইন, নাইমা, নীলাঞ্জনা, শিয়াব। আচ্ছা এই যে আমরা এত কষ্ট করে যে পড়তেছি, তাহলে তোমাদের কি মনে হয় না অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের একটু বলা উচিত? এই যে একদম ফুল ক্লিয়ার। তামান্না, তামান্না বুঝে গেছো আশা করি। আচ্ছা আমাকে প্লিজ বলো না যে অল কনসেপ্ট ক্লিয়ার। আমাকে তোমাদের কি মনে হয় না এই যে এত এফোর্টের বিনিময়ে কত কিছু পড়াইছি জানো? জটিল সংখ্যার আর্গুমেন্ট আগে করে পড়াইছি আজকে, আর্গুমেন্টের পরে ক্লক ওয়াইজটা পড়াইছি, মুখ্য আর্গুমেন্ট পড়াইছি, সাধারণ আর্গুমেন্ট পড়াইছি, জটিল সংখ্যার বর্গমূল পড়াইছি। আমি আর কি বলবো? আচ্ছা অল ক্লিয়ার, ইজি আছে, একদম ইজি। তো তোমরা এইচ ডাব্লিউটা লিখে ফেলো, এই দুইটা তোমরা নিজের এইচ ডাব্লিউ করবে একদম একইভাবে। জটিল সংখ্যার বর্গমূল একদম একইভাবে। দেখি 1 নম্বর এইচ ডাব্লিউ লেখো যে √7 + 24i সমান কত? এইটা তাহলে 2 নাম্বার, বুঝছো? -7 + 24i সমান কত? আর 2 নাম্বার হচ্ছে যে তোমার করবা রুটের ভিতর 7 - 30 √2i, এটা সমান কত? খুবই সহজ, এগুলো একদম ইজিলি পারবা, কোনো টেনশন করিও না। কিন্তু কিন্তু আমাকে একটা কথা বলবা, আমাকে একটা কথা বলবা, আচ্ছা এখানে যদি 2ab মানটা মাইনাস না এসে প্লাস আসতো? আমাকে খালি একটা কথা বলো, আপনার একটা ফ্রেন্ড আপনার কোর্সে এনরোল করবে, আমার একটা নাজবেন, ভেরি গুড, খুব ভালো ডিসিশন। আচ্ছা একটা কথা বল, 2ab যদি -6 হয়, এবির মান তো -3, আচ্ছা যদি এটা একটা প্লাস হইতো, প্লাস হইলে কি তুমি একটা প্লাস একটা মাইনাস নিতা? মনোযোগ দে, এখন যে এইচ ডাব্লিউ দিছি তোমাদেরকে, সেই এইচ ডাব্লিউ এর মধ্যে কিন্তু এরকম একটা আছে, এইটা ধরো প্লাস আসছে, প্লাস প্লাস, তো তখন কি একটা প্লাস একটা মাইনাস নিতা? না। দুইটা সংখ্যার গুণফল প্লাস কখন হয়? দুইটা সংখ্যার গুণফল মানে ধরো 2ab-র মান ধরো এরকম প্লাস কিছু একটা আসছে আর কি, ধরো ab-র মান 3, মানে বুঝাচ্ছি আর কি আমি প্লাস, তাহলে ab-র মান 3 + 3 মানে কি এও যদি প্লাস হয় বিও যদি প্লাস হয় তখনই তো আলটিমেটলি +3 হবে, অথবা এও যদি মাইনাস হয় বিও যদি মাইনাস হয়, মাইনাসে মাইনাসে তাও +3 হবে। তো বুঝতে হবে তখন একটা প্লাস আর একটা মাইনাস না নিয়ে এর মানও প্লাস নিবা, বি এর মানও প্লাস নিবা, অথবা এর মানও মাইনাস নিবা, বি এর মানও তখন মাইনাসই নিবা। আমার মনে হয় বুঝে গেছো তোমরা, বুঝছো? হয় দুইটা প্লাস নিবা, নয় দুইটা মাইনাস নিবা। এবার বলো কোনো কঠিন এগুলা? কোনো কঠিন এগুলা? আমার মনে হয় এই প্রথমটার অ্যান্সার তো দেখেই বোঝা যায়, প্রথমটার অ্যান্সার দেখে বোঝা যায়। কেন জানো? কেন? এই যে দেখো তোমাদেরকে কি 3 + 4i এর হোল স্কোয়ার করেছি না? এখন একটি জটিল সংখ্যাকে বর্গ করলে অপর একটি জটিল সংখ্যা আসে, সেই অপর একটা জটিল সংখ্যা তো তোমার এটাই আসছিল, এই যে এটাই, ঠিক না বে ঠিক? তো দেখো তো 3 + 4 কে স্কোয়ার করে এটা আসছে না? এই যে দেখো, এই যে 3 + 4 কে স্কোয়ার করে মানে 7 + 24 আসছে না? আসছে তো, মানে এইটাকে বর্গমূল করলে আবার 3 + 4i পাবা, ঠিক আছে? 3 + 4i কে বর্গ করলে যদি এটা পাও, এটাকে বর্গমূল করলে আবার এটা পাবা না কেন? 25কে তোমার 5কে বর্গ করলে যদি 25 পাও, তাহলে 25কে বর্গমূল করলে আবার 5 পাবা না? এরকম আর কি ভাই, একই কনসেপ্ট, কনসেপ্ট ম্যাথমেটিক্সের ফান্ডামেন্টাল কনসেপ্ট একই। তো তাইলে এইটাকে বর্গ করলে যদি এটা আসে, তাহলে এটাকে বর্গমূল করলে ওইটা আসবে। তো তাইলে বুঝাই যায় এইটাকে বর্গ করলে এটা আসলে এটাকে বর্গমূল করলে অ্যান্সার আসবে +-3 + 4i, বলেও দিলাম যাও। প্রথমটার অ্যান্সার আসবে এটা, প্রথমটার অ্যান্সার আসবে যে +-3 + 4i, ঠিক আছে? প্রথমটার অ্যান্সার বলেও দিলাম, দেখছো? যদি না বুঝো তাহলে আর কিচ্ছু করার নাই। ওকে, পরেরটার অ্যান্সার কি আসবে বলে দিই। পরেরটা অ্যান্সার আসবে +-5 - 3√2i। এই যে পরেরটার অ্যান্সার এটা আসবে +-5 - 3√2i, ঠিক আছে? আচ্ছা
তোমাদের কি এখন আবার ফিজিক্সের ক্লাস আছে? জি ভাইয়া, জোস ক্লাস ছিল। ওকে, থ্যাংক ইউ। ফার্স্ট এডটাই, এই তো ফার্স্ট এডটাই জোস তো স্যার, হ্যাঁ জোস তো, অনেক মজা ভাই, জটিল সংখ্যা অস্থির মজা। তোমাদের কি এখন ফিজিক্সের ক্লাস আছে না? সো ঠিক আছে, আমি এই যে এত বড় একটা জটিল সংখ্যা, এই যে এত একটা জটিল সংখ্যার একটা বর্গমূল এত বড় করে করাইছি না, এমসিকিউতে আসলে এত বড় করে করবা না। তাহলে এমসিকিউতে আসলে কি শর্টকাট টেকনিক লাগবে না? লাগবে, লাগবে। নেক্সট ক্লাসে শুরুতে ঠিক এখান থেকে শুরু করবো ইনশাল্লাহ। কোন দিন হবে? বৃহস্পতিবার দিন। বৃহস্পতিবার দিন কয়টায়? 8:15 পরে, মানে 8:20 দিকে শুরু হবে। এই 8:20 দিকে যে শুরু হবে, ঠিক এই জটিল সংখ্যাটারই, এই অঙ্কটারই অসাধারণ দুইটা শর্টকাট টেকনিক দেখাবো, শুধু একটা না। এমসিকিউতে করার জন্য অসাধারণ দুইটা শর্টকাট টেকনিক দেখাবো। স্যার আপনি তো সারাদিন এত হার্ডওয়ার্ক করেন, এরপরও কি সুন্দর হাসি মুখে ফুল স্পিড নিয়ে আমাদের ক্লাসগুলো করান, কি করবো আর বলো দেখি। থ্যাংক ইউ, তোমরা যে বুঝতেছো প্রমিতি, এর থেকে বড় ব্যাপার আর কি হইতে পারে। আমার কাছে খুবই অবাক লাগে। আল্লাহ আপনাকে সবসময় ভালো রাখুক। থ্যাংক ইউ, এই যে দোয়া করে দিছো না, এটাই অনেক আমার জন্য। বন্ধু বান্ধব সবাইকে বলে একটু ক্লাসে নিয়ে আসো না প্লিজ তোমরা, আমি খুবই হতাশ আসলে। প্লিজ তোমরা একটু নেক্সট ক্লাসে নিয়ে আসো। আমি শুরুতেই এই অঙ্কের একটা সেরা শর্টকাট টেকনিক দিব, দেখবা মাইন্ড ব্লো করে যাবে। আল্লাহ হাফেজ, তোমরা সবাই অনেক ভালো থাকো, তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া। আর হচ্ছে যে, আর কি বলবো আর হচ্ছে যে সবাই ভালো থাকো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, আমার জন্য দোয়া করবা। আর এই আর কি, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ তাহলে। হ্যাঁ, নেক্সট বৃহস্পতিবার আবার 8:30 বাজে, 8:15 দেখা হবে। ওকে ওকে ওকে। ভাইয়া আমার কোনো ফ্রেন্ড নাই। আহারে উবায়দা, তোমার দ্রুততার সহিত কোনো কোনো ফ্রেন্ড বানানো উচিত। জীবনে বন্ধু বান্ধব অনেক দরকার, বন্ধু বান্ধব ছাড়া হবে না। ওকে 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 ওকে। আমরাও এত হার্ডওয়ার্ক করি না আসলে, অ্যাজ এ স্টুডেন্ট আমরা এত হার্ডওয়ার্ক করি না। আসলে হার্ডওয়ার্ক তো হয়, আসলে আমার অনেক হার্ডওয়ার্ক হয়, খুব মাথাটা ব্যথা করতেছে, বাট কিচ্ছু করার নেই। 49 জন, এখন আরও লাইভে বেড়ে যাচ্ছে। যখন ক্লাস শেষ করতেছি তখন আরও মানুষ বেশি। এখন দেখি যে তোমার 41-42 জন, ওমা বাড়তে বাড়তে এখন 54-55 জন হয়ে যাচ্ছে। তো যখন বলবো যে চলে যাচ্ছি, তখন যদি মানুষ বাড়ে, এই দুঃখ মনে কোথায় রাখি বলো আমাকে। ইউটিউবে ক্লাসটা পেয়ে যাবা আরএমএইচের গ্রুপে। আরএমএইচের গ্রুপে 100K হয়ে গেছে, ইয়াস! ভাবতে তো ভালো লাগতেছে যে আমাদের একটা ইউটিউব চ্যানেলে 100K সাবস্ক্রাইবার। তোমাদের সবাইকে অনেক থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ। তোমরা চাইলে আমার ম্যাথলেটসের টাকাও একটু বাড়া দিতে পারো প্লিজ। আমার ম্যাথলেটসের ইউটিউব চ্যানেলের মধ্যে মাত্র 6,000, আমি তো মাত্র শুরু করছি আসলে। ম্যাথলেটসের ইউটিউব চ্যানেলটা মাত্র 6,000 সাবস্ক্রাইবার। তোমরা প্লিজ এটাকে যত দ্রুত সম্ভব এটাকে বাড়াই দাও, সবাই সাবস্ক্রাইব করিও, এই আর কি। ঠিক আছে, আল্লাহ হাফিজ, ক্লাস শেষ। হ্যাঁ, আই হোপ তোমরা সবাই সুন্দর করে সব কিছু বুঝছো। টাটা 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 টাটা, লাভ ইউ, বাই বাই। সব আরএমএইচের সকল ছাত্রছাত্রীদেরকে মনের থেকে ভালোবাসা। ওকে, বাই বাই। ওকে, টাটা 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 টাটা, বাই বাই।